নাগরিকের পর্যবেক্ষণ মানুষের, গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ, চুলচেরা বিশ্লেষণ। দেখুন ফেস অফ সোম থেকে শনি ঠিক সন্ধ্যে ৬টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভিতে। নমস্কার, আমি দীপঙ্কর। ফেস অফ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের রাজ্যে একের পর এক বোমা আতঙ্ক। যাকে ইচ্ছে হচ্ছে যখন হচ্ছে সেখানে বোম মেরে দেওয়া হচ্ছে, একের পর এক মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে। তাহলে এই রাজ্যে আমাদের সিকিউরিটি কি রয়েছে? যারা বোম মারছে তারা তো জানছে যে আমি বোম মারার পর বেল পেয়ে যাচ্ছি, তাই তারা আবার বোম তৈরি করছে, আবার বোম মারছে। আজকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আজকে আমাদের এই রাজ্যের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, আর এই পরিস্থিতি আগামী দিনে বিধানসভা ইলেকশন, তাহলে কি এই পরিস্থিতি আগামী দিনে আরো বাড়বে? আরো কি রক্তক্ষরণ হবে এই রাজ্যে? কেন প্রত্যেকটা ভোটের আগে রাজনৈতিক দলগুলো তাদের আখির গোছানোর জন্য সাধারণ মানুষের রক্ত কেন ঝরবে? আজকে আমরা আলোচনা করব আমাদের এই ডিবেট অনুষ্ঠান থেকে। আপনাদেরকে আমরা একের পর এক এই নিয়ে প্রতিক্রিয়া শোনাবো। আমাদের রাজ্যের পুলিশ কমিশনার তিনি কি বলছেন, যে কেন এই ঘটনা ঘটছে বারংবার এই রাজ্যে। হাওড়ায় যে ঘটনা ঘটলো, যেভাবে মারা হলো একজনকে, এবং সেই ব্যক্তি কিন্তু তৃণমূলের বিধায়ক, সাথে বহু ছবি দেখা গেছে। কেন, কিসের জন্য, কি বলছেন আমাদের পুলিশ কমিশনার, শুনুন। আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড বিডিডিএস তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। বিচার ব্যবস্থাকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, এমনটা মেল আসছে কার কাছে? পুলিশ কমিশনারের কাছে। এবং তা নিয়ে তৎপর, এবং পুলিশ কমিশনার স্টেটমেন্ট দিয়েছে যে এটা ভুয়ো মেল হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। যারা বিচার করছে, যারা বিচার ব্যবস্থাকে, যারা এই রাজ্যে আইনি শাসনকে যারা ধরে রাখার চেষ্টা করেছে, তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। এবং পুলিশ কমিশনার বলছে যে ভয়ের কোনো কারণ নেই। তাহলে একটার পর একটা যে বোমা আতঙ্ক হয়ে যাচ্ছে, একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, সেক্ষেত্রে কি বলছেন, কি বলছেন সমীপ ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, শুনুন। কিন্তু এসআইআর কে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল, আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। কারণ পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য। এই নির্বাচনের সঙ্গে, এই ভোটার তালিকার সঙ্গে জাতীয় আভ্যন্তরীণ নিরাপত্তার সম্পর্ক আছে। আইএসআইএস এর জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়েছে। তামিলনাড়ু থেকে যাদের গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ, সেখানেও পশ্চিমবঙ্গ একটা বড় নাশকতার ছক তৈরি করছিল তারা। আজকে আমরা আমাদের এই নির্দিষ্ট জমিটাকে সন্ত্রাসবাদীদের একটা অপারেশন করবার জন্য বা আতুর ঘর হিসেবে তৈরি করে দিতে পারি না। এটা কোনো রাজ্যবাসী চান না। এবং আমরা চাই এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন না থাকে। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই ইল্লিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে, এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, নাশকতামূলক ছক তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করবার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেবার বিরুদ্ধে, ল্যান্ড জেহাদের বিরুদ্ধে। সমস্ত সুস্থ, স্বাভাবিক, সচেতন মানুষ আজকে তারা ঐক্যবদ্ধ হবেন। বেশ, সমীপ ভট্টাচার্য তিনি তার মন্তব্য রাখলেন। আমরা এরপরে আপনাদেরকে শোনাবো
যে বিজেপির আরেকজন এমপি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই বিষয়ে, শুনুন। এখন থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়, ভয় দেখানোর একটা চেষ্টা যে আমাদের কথা না শুনলে এবার সত্যি সত্যি বোম মারবো বা বোম দেওয়া হবে। এমনিতেও তো আমরা তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে শুনেছি যে পুলিশের উপর বোম মারা, এরপরে এক কাঠি এগিয়ে বলে জাজেদের উপর বোম মারা, অসুবিধা কি আছে? সুকান্ত মজুমদার বলছে যে যদি তৃণমূলের কথা না শোনা হয়, তৃণমূল বিচারপতিদের বাড়িতে ঘেরাও করা হয়, সেখানে গিয়ে বোম মারার হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এই কালচার তো তৃণমূলের রয়েছে। এবং যখন দেখছে যে এসআইআর কে কোনোভাবে আটকানো যাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়েও এসআইআর স্থগিত হলো না, বিচারপতিদের হাতে যখন এসআইআর এর সমস্ত দায়িত্ব যখন দেওয়া হলো, তখন তারা ভাবছে যে আর কিছু করার উপায় নেই, তাই কি তারা এই বোম মারার একটি পরিকল্পনা তৈরি করেছে। কি বলছেন কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, সেটাও শোনাবো। দেখুন, এই বিষয়টা এইভাবে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না, কিন্তু যখন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে চলেছে এবং তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করেছেন, জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছেন, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে, আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন। সেটা অন্য সময় হচ্ছে পুলিশের ঘাড়ে দায়িত্ব, আর যে কোনো ব্যাপারে খবরদারি করার সময় সেটা চলে যাবে ইলেকশন কমিশনের ঘাড়ে। তারা তখন ছড়ি ঘোরাবেন, খবরদারি করবেন, বিজেপির নির্দেশে হোয়াটসঅ্যাপে সার্কুলার পাঠিয়ে দাদাগিরি করবেন, আর বাকি সময় হচ্ছে পুলিশের দায়িত্ব। পুলিশ কোনটা দায়িত্ব পুলিশ সঠিকভাবে পালন করে। এখন ওদের গায়ে লাগছে যে ইলেকশন কমিশনকে দিয়ে যেসব কাজ করাতেন এখন সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করায়, ওদের গায়ে লাগছে, এখন এসব বড় বড় কথা বলতে আরম্ভ করেছে। বেশ, একের পর এক বোমা আতঙ্ক ঘটছে এই রাজ্যে। ইলেকশন এলেই এই ঘটনা আমরা দেখতে পাই। এখনো ইলেকশনের 1 মাস বাকি রয়েছে, তার মধ্যেই এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। আইনি ব্যবস্থা যেখানে হয়, যেখানে কোর্ট রয়েছে, সেখানে কোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি হচ্ছে। তাহলে কি এটা আমরা ধরে নেব তালিবান শাসন তৈরি হয়ে গেল আমাদের রাজ্যে? আসুন আমরা এই নিয়ে আলোচনা করি। আমাদের সাথে যারা যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে জয়দেব বাবু রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে, স্বরূপ চট্টোপাধ্যায় রয়েছেন সমাজকর্মী হিসাবে, তুহিন ধর রয়েছে তৃণমূল থেকে, সমজিৎ বাবু রয়েছেন বিজেপি থেকে আমাদের সাথে রয়েছেন আশফাক আহমেদ রয়েছেন কংগ্রেস থেকে। এছাড়া আমাদের সাথে থাকছেন অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ। সবাইকে 24 টিভির পর্দায় স্বাগত, নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে সমজিৎ বাবুকে দিয়ে শুরু করি। সমজিৎ বাবু, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রত্যেকে যারা প্যানেলে রয়েছেন, দীপঙ্কর দা আপনাকেও শুভ সন্ধ্যা দিয়ে যেটা বলি সেটা হচ্ছে কি, দেখুন, তৃণমূল সরকারের আমলে এই রকম ঘটনা দিনের পর দিন ঘটে, আর এটা নতুন কিছু নয়, আর এটা আলোড়ন সৃষ্টি করার কোনো ব্যাপার নয়। এখন বলেছে এবং আজকে যে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো সামনে আসছে, এ তো বিগত 15 বছর ধরে আমরা দেখছি। তো পশ্চিমবঙ্গ মানুষ দেখে দেখে এটা একটা হ্যাবিচুয়েট বা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো এখানে নতুন কিছু ভাবে করতে গেলে কোর্টের চত্বর বোম মেরে উড়িয়ে দেবে, আপনি বলছেন এটা বিচলিত হওয়ার বিষয় নয়? না না, এটা কেন বলছি দীপঙ্কর দা, একটু বোঝবার চেষ্টা করবেন। আমি এই জন্য বলছি বিচলিত হওয়ার কোনো বিষয় নাই, এই জন্যই বলছি সরকারটা তৃণমূলের, এবং তৃণমূলের সরকারে এহেন ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে। বর্তমানে যতদিন এই সরকার থাকবে ততদিন ঘটবে, কারণ জঙ্গিদের আঁতুর ঘরে পরিণত করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এখানে জঙ্গিরা থাকবে, এখানে ভালোভাবে থাকবে, এবার যদি সেখান থেকে কোনো কিছু অসুবিধা হয় এরকম কথা উঠবে, ভয় পাওয়ার একটা ব্যাপার থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ চুপ করে বসে আছে, সেরকম অর্থে কোনো দায়িত্ব নিচ্ছে না। দিল্লি থেকে পুলিশ এসে এখানকার জঙ্গিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এটা তো সত্য। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ ঘুমোচ্ছে কেন? তো এরপরে যদি এরকম আতঙ্কর কথা ওঠে এবং যদি এটা ঘটনা হয়, আর এ নিয়ে দীপঙ্কর দা আপনি বিচলিত, আমি কিন্তু একটু
একটুও বিচলিত না, কারণ এই ঘটনা ঘটছে এবং ঘটতে থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা মানে কি উপহার, এই উপহার নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। তো এই উপহার যখন থাকবে তো এই উপহারটাকে গ্রহণ করুন এবং দেখতে থাকুন কি হচ্ছে, কারণ যতক্ষণ এসআইআরটাকে বন্ধ হচ্ছে না এবং এসআইআরটাকে বন্ধ করার জন্য নানান রকম ফন্দি আঁটা পরেও সেটাও যখন সুপ্রিম কোর্টে গিয়েও ব্যর্থ, তো তখন ব্যর্থতার পরে কিন্তু এই রকম ঘটনা ঘটলে যদি কোনো রকম ভাবে এটা বন্ধ করা যায়, তবে এটা কোনো রকম ভাবে সম্ভব নয়, কারণ ভারতবর্ষ তো পশ্চিমবঙ্গেরই অঙ্গ। যদি এখানে পশ্চিমবঙ্গের শাসনকালে তৃণমূল সরকার রয়েছে, কিন্তু কেন্দ্রেতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, কারণ তারা তো দেশটাকে রাজ্যে সেই মতন ভাবে চালাতে পারছে না, যেহেতু ডবল ইঞ্জিন সরকার নেই, দেশটাকে তো সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এইটাকে যদি ভাবে যে আমি যেটা করছি এবং আমাদের যেটা চলছে সেটাই চলবে, তা নয়, কারণ সামনে ইলেকশন, আর ইলেকশনের সময় আরেকটু এইসব জিনিসগুলো একটু হম্বি তম্বি, একটু চমকানি ধমকানি একটু থাকে, এটা তো আমাদের মানে সয়ে গেছে। তো এখানে ভয় পাওয়ার ব্যাপার নেই আর বিচলিত হওয়ারও কোনো ব্যাপার নেই। আইন শৃঙ্খলা আছে, ঠিক ব্যবস্থা হবে এবং পুলিশ প্রশাসনে যতটুকু বলেছে, এবং তার থেকেও আমাদেরকে ভাবতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের, এটা আমাদের ভুলে গেলে চলবে না, কারণ তিনি এই দায়িত্বটা পালন করতে যদি বারংবার ব্যর্থ হন আর বারংবার পশ্চিমবঙ্গ মানুষকে যদি এই কথা শুনতে হয়, তো তাহলে আমাদের যেটা করণীয় সেটার বাইরে তো আমরা কিছু করতে পারবো না, কারণ এখন চুপ করে বসে থাকা সরকারের এই যে পলিসি এবং সরকারের যে নীতি সেটার উপরেই আমাদেরকে থাকতে হবে। এইটুকুই বলবো, কারণ আগামী সময়ে আরো কিছু বলবো, কারণ এর থেকে বেশি কিছু বলার কোনো জায়গা নেই এই মুহূর্তে। কারণ এইটা একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গে তৃণমূল থাকলে, তৃণমূল সরকার থাকলে এই এসআইআর কে আটকাবার জন্য তিনি যা যা করার সমস্ত কিছু করবেন, এর বাইরে কিছু বলতে পারবেন না। বেশ বেশ, ধন্যবাদ রমেশ বাবুকে। আমি চলে যাবো স্বরূপ বাবুর কাছে। স্বরূপ বাবু, আজকে রাজ্যে একের পর এক বোমের আতঙ্ক এবং আদালত চত্বর বোম দিয়ে উড়িয়ে দেওয়ার যে ঘটনা সামনে আসছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সামগ্রিক এই যে পটভূমিকা বোমার রাজনীতির, এটা পশ্চিমবঙ্গে বহু আগে থেকেই শুরু হয়েছিল, নকশাল আমল থেকেই ধরুন শুরু হয়েছিল। তারপরে আপনি দেখবেন যে তৃণমূল আমলে এই যে বোমার সংস্কৃতিটা, বোমা মেরে উড়িয়ে দেব, এই সংস্কৃতিটা অনেক গুণ বেড়েছে। তৃণমূলের আমলে তৃণমূল সুপ্রিমোকে একটি মিটিং এ বলতে শুনেছি যে শওকত মোল্লাকে, তুই তো সারাদিন বোমা বাঁধিস, তার মানে বোমাকে বাঁধে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তারপরেও তাকে আবার প্রমোশন দিয়ে এমএলএ করে দেন। কিছুকাল আগে আমরা দেখছিলাম কি, মাঠে ঘাটে বোমা পড়ে আছে, এখনো দেখছি মাঠে ঘাটে বোমা পড়ে আছে, শিশুরা বল ভেবে খেলতে গিয়ে সেটা বোমা পেটে মৃত্যু হচ্ছে, অঙ্গহানি হচ্ছে। সুতরাং প্রায়ই বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে এদিক ওদিক। কখনো কখনো বাইরের রাজ্য থেকে এলে, পুলিশ এলে, তারা আবার অনেক কিছু জঙ্গিদের এখানে ধরছে। এটা তো ঠিক যে পশ্চিমবঙ্গ একটা জঙ্গি তৈরির আতুর ঘর হয়ে গেছে। কেন এখানে জঙ্গিকে রাজ্যসভায় পাঠানো হয়, সিভিল লোককে সাংসদ করে, রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয় পশ্চিমবঙ্গ থেকে। তো পশ্চিমবঙ্গ, আমি আপনাকে একটা কথা আপনাদের চ্যানেলে 24 আওয়ার্স টিভিতে আমি 6 বছর আগেই বলেছিলাম, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হচ্ছে। আজকে দেখুন, কাঙালের কথা বাসি হলে কাটে, সবাই সেই কথাটা নিয়েছে, সেই কথাটা সবাই বলছে। তো পশ্চিম বাংলাদেশ হতে এটা কিছু বাকি নেই, ওখানেও যেমন ককটেল বোমা বিস্ফোরণ এখানেও হয়। এবারে আমরা দেখবো যে এই ভয়ের আতঙ্কের যে পরিবেশ, এটা সৃষ্টি করে কাদের লাভ? আতঙ্কের পরিবেশ যখন এসআইআর কে সুপ্রিম কোর্ট বলল যে আদালতের মাধ্যমে হবে, জুডিশিয়ারির মাধ্যমে হবে। এর আগেও আমরা দেখেছি জুডিশিয়ারি ওপর হুমকি দেওয়া তৃণমূলীদের একটা স্বভাব, তাদের ঘরের বাইরে পোস্টার দেওয়া হোক, তাদের এজলাসে ঢুকে বিচার ব্যবস্থাকে পণ্ড করা হোক। এখন কি হচ্ছে, বিভিন্ন ভাবে মেল আসছে, হুমকি দেওয়া হচ্ছে যাতে বিচার ব্যবস্থাটাও থমকে যায়। এটা তো কুণাল ঘোষ মহাশয় বলেছেন, মানুষ বুঝতেই পারছে। হ্যাঁ, মানুষ বুঝতেই পারছে বোমার পেছনে কে, সেটা যখন পুলিশ ধরছে না, মানুষ বুঝতেই পারছে। কেন আমি মনে করি কলকাতা পুলিশের সাইবার সেল অন্যতম একটা দক্ষ সেল,
এবং একাধিক বিশেষজ্ঞ আমি গত দুদিন ধরে দেখছি যে টিভিতে বিভিন্ন চ্যানেলে বলছেন এবং বিভিন্ন তাদের সঙ্গে কথা বলে দেখেছি, দক্ষ অফিসাররা আছেন যারা বের করতে পারেন এমনকি কোনো লুকোনো ব্রাউজার, যেমন টর জাতীয় কোনো ব্রাউজার থেকেও এই মেলটা এলে, যখন আজকে 24 ঘন্টার ওপর সময় পার হয়ে গেল পুলিশ ধরতে পারছে না, তখন বোঝাই যাচ্ছে এর পেছনে কে আছে। এর জন্য তো স্বরাষ্ট্রমন্ত্রীর এবারে পদত্যাগ করা উচিত। আর দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়তো পাঠাবেন, বাড়ির এ বাড়ির থেকে ও বাড়ি, মানে বাড়ির ঘরের মধ্যে এই টেবিল থেকে ওই টেবিল, আবার উনি ওটা অস্বীকার করছেন। এইভাবেই তো চলে আসছে এতগুলো বছর। আমরা তো গুলি, বোমা, আক্রমণ, মারধর, হুমকির মধ্যেই রয়েছি। আজকে দেখুন, যখন আমরা এই আলোচনা করছি, হাওড়ার একটি অঞ্চল গোলাবাড়ি থানা জ্বলছে, গোলাবাড়িতে আগুন জ্বলছে চারিদিকে, দুধেল গাইরা গোলাবাড়িতে কি তাণ্ডব না মাতাচ্ছেন। তো সুতরাং এইগুলো তো দেখতে দেখতে মানুষের এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। মজিদ ঠিকই বলছিল, মানুষ অভ্যস্ত হয়ে গেছে এইসব দেখতে। পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তো। বেশ বেশ, পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। স্বরূপবাবু 6 বছর আগেও বলেছেন, আজকেও সেই কথাই বললেন এবং সেইভাবেই এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিক, সেইভাবে নির্ধারিত হচ্ছে। জয়দেব বাবুর কাছে চলে যাব। জয়দেব ঘর রয়েছেন আমাদের সাথে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে। জয়দেব বাবু, রাজ্য জুড়ে একের পর এক আদালতের বোমা আতঙ্ক কেন? তাহলে কি আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে এই রাজ্যে? আইন ব্যবস্থাকে নিস্তেজ করে দিতে চাইছে কেন? আজকে এসআইআর যখন আইন ব্যবস্থার উপর তুলে দেওয়া হলো, সেই আইন ব্যবস্থাকে আটকানোর জন্য আজকে বোমা আতঙ্কের ধমকি। একটা তদন্তের বিষয়কে যেভাবে আজকে মিডিয়া ট্রায়ালের মধ্যে এনে ফেলেছেন, সে জায়গা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা কিন্তু আমাদের রাজ্যের এবং দেশের সুরক্ষার স্বার্থে কিন্তু খুবই বিপজ্জনক। কারণ যখন পুলিশ কমিশনারেট বলছেন যে আমরা এর তদন্ত করছি, তখন হয়তো দেখা যেতে পারে এটা কোনো বিজেপি পার্টি অফিস থেকে বা কোনো আরএসএস এর পার্টি অফিস থেকে পাঠানো হয়েছে। যেভাবে আমরা মহেশতলায় দেখেছি, ধুলিয়ানে দেখেছি, যেভাবে আমরা বিভিন্ন জায়গায় দাঙ্গা পরবর্তীতে দেখেছি আরএসএস এর এবং বিজেপির যোগ, সেই রকম ভাবে আজকে এই মেলগুলো হয়তো বা বিজেপির বা আরএসএস এর বা ওরফে বিজেপি এবং আরএসএস এর কোনো অ্যাক্টিভ কর্মী তারাই হয়তো পাঠাচ্ছে হক করে। এখনকার দিনে তো বিজেপির আইটি সেল হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসবাদীদের সঙ্গে সমকক্ষ। তারা যেভাবে ইভিএম মেশিন হ্যাক করছে, তারা যেভাবে এআই দিয়ে ইলেকশন কমিশনকে প্রতারিত করছে, তো এই আরএসএস এবং বিজেপি পারে না হেন কাজ নেই। অতএব সেক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষার স্বার্থে একটা তদন্তের বিষয়। পুলিশের তদন্তের বিষয় নিয়ে আপনারা কাটাছেড়া করছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে যেভাবে আপনারা ধুলিয়ান থেকে, মহেশতলা থেকে, ধুলাগড় থেকে মুর্শিদাবাদ, প্রত্যেকটা দাঙ্গার পিছনেই আপনারা দেখে থাকবেন হয় আরএসএস এর জঙ্গি বা বিজেপির জঙ্গি, জামাত জঙ্গির সঙ্গে যেভাবে বিজেপির যোগ সামনে এসছে, সেই বিজেপির সঙ্গে জামাত যোগ সামনে আসার পর থেকেই এটা আমরা সন্দেহ করছিলাম যে কিছু না কিছু বিজেপি করবে। হয়তো বা বাংলাদেশের যে টাকা, জামাতের টাকা হুমায়ুন কবিরের যে মসজিদ তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা প্রথম সামনে আনলো কে না, শুভেন্দু অধিকারী। তার মানে শুভেন্দু অধিকারীর কাছে এই লিডটা রয়েছে যে জামাতের টাকা, জঙ্গির টাকা হুমায়ুন কবিরের কাছে এসছে এবং সেইটা দিয়ে আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। তার মানে জামাতের সঙ্গে বিজেপির কন্ট্যাক্ট কিন্তু স্পষ্ট। অতএব এটাও হতে পারে যে এটা বাংলাদেশ থেকে কোন জামাত জঙ্গিকে দিয়ে বিজেপি করাচ্ছে এবং বিজেপি এই পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য জামাতি জঙ্গিদের ব্যবহার করছে বাংলাদেশে। যেহেতু আমরা দেখছি যে বিজেপির সমস্ত টপ যে লিডার তারা কিন্তু জামাতদের সঙ্গে খুব ওঠা বসা করছে বাংলাদেশে। এবং আমি আপনাদের যেটা বলেছিলাম, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এ ব্যাপারে। তারা যে কোনো মুহূর্তে কিন্তু জামাত জঙ্গিদের দিয়ে যেভাবে বিজেপির সঙ্গে আরএসএস এর সঙ্গে জামাতদের সব সামনে আসছে, হতে পারে বাংলায় দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। আতাশ ছাড়া কোনো আসতে পারে না। সঙ্গে একমাত্র বিজেপির ক্ষমতায় আসার একটাই রাস্তা হচ্ছে সেটা দাঙ্গা, এবং সেই দাঙ্গা বাঁধাবার জন্য তারা জামাতের ব্যবহার করারই কিন্তু নমুনা।
কারণ আপনারা ধুলিয়ান দেখুন, আপনারা হেততলা দেখুন, আপনারা ধুলাগড় দেখুন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পুলিশ আইডেন্টিফাই করেছে দাঙ্গার পেছনে কিন্তু আরএসএস ছিল এবং বিজেপি ছিল। অতএব আজকের দিনে যে এই পুরো ভুয়ো মেল আসছে, এটা পুলিশের তদন্তের বিষয়, কিন্তু আমার কোথাও সিক্স সেন্স বলছে এর পেছনে বিজেপি রয়েছে, আরএসএস রয়েছে। কারণ একমাত্র বিজেপি এবং আরএসএস বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলা একমাত্র ভারতের রাজনৈতিক দল। অতএব তারা বাংলাকে অশান্ত করার জন্য কিন্তু অনেক ফন্দি ফিকির করবে, এবং এটা কিন্তু তারই একটা হয়তো ট্রেলার বা তারই একটা হতে পারে যে একটা সূত্র বা তারই একটা সূত্রপাত, যেখান থেকে বাংলাকে অশান্ত করার ট্রায়াল রান চলছে। এবং এটা হয়তো যত দিন যাবে আরো ঘনিয়ে উঠবে এবং বিজেপি আরএসএস বেশ বেশ আমি যদি বিষয়টাকে যদি একটু অন্যদিকে নিয়ে যাই, তাহলে মানে আপনি বলতে চাইছেন যে এই টোটাল বিষয়টার পেছনে আপনি শুরু করলেন আরএসএস এর যুক্তি দিয়ে। তার মানে আপনি বলছেন যে আরএসএস এর এই মানে তারাই এরকম ভাবে হুমকি দিচ্ছে যাতে আগামী দিনে বিচার ব্যবস্থাকে তারা উড়িয়ে ফেলতে পারে। মানে আপনি নামটা নিলেন কিন্তু আরএসএস, অন্য কারোর নাম নিলেন আপনি, কিন্তু অন্য কিছু নাম নিলেন না। আমার কাছে তারা পশ্চিমবঙ্গকে তারা দেখাতে চাইছে, ধরে বলছে আমি তাহলে আরো ভালো করে বুঝতে চাই। মানে আপনি সরাসরি ইঙ্গিত দিলেন আরএসএস এবং বিজেপি, আপনি কিন্তু অন্য কোনো সংস্থাকে ইঙ্গিত দিলেন না, আপনি দিলেন আরএসএস কে ইঙ্গিত দিলেন, সরাসরি আরএসএস। বেশ, আমাদের সাথে ডক্টর সুকান্ত ঘোষ জয়েন করেছেন, আমরা 24 আওয়ার্স টিভি পর্দায় স্বাগত জানাবো। বেশ, একটু শান্ত থাকুন, একটু শান্ত। আমি ডক্টর সুকান্ত ঘোষের কাছে একটু শুনবো। আমি একটু ডক্টর সুকান্ত ঘোষের কাছে শুনতে পাচ্ছেন সুকান্ত বাবু? হ্যাঁ সুকান্ত বাবু, এই যে রাজ্য জুড়ে একের পর এক আদালতে বোমাতঙ্ক, মানে যেখানে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থাকেও যাতে ধূলিসাৎ করে দেওয়া যায় যে কোনো প্রকারে, তার জন্য আজকে দেখুন পুলিশ কমিশনারের কাছে মেল আসছে, এবং এই মেলের পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনারের স্টেটমেন্ট আমি শুনিয়েছিলাম, আপনি যখন ছিলেন না, আপনি দেখেছেন হয়তো অন্য মিডিয়াতে, যে পুলিশ কমিশনার বলছে এটা একটা আতঙ্কের মেল হতে পারে এবং বিষয়টা তারা খতিয়ে দেখছে। কিন্তু আজকের এই বিষয়গুলো, আজকে একের পর এক বোমাতঙ্ক তো হচ্ছে এই রাজ্যে, মানুষ মরছে তো। আজকে হাওড়ায় যে ঘটনা হয়েছে এটা তো মানুষ দেখছে, চোখের সামনে আসছে, তাহলে কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না? কি বলবে সুকান্ত বাবু? না দেখো মোটামুটি এটা খেয়াল করছি যে বোমা এবং বোমা তৈরির যে কারখানা, বুড়িমার চকলেট বোম একসময় আমরা খুব ফাটাতাম প্রত্যেকে এখানে যারা রয়েছি। এখন সত্যি এই শিল্পে যেভাবে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এবং আমি বলবো আবার বৃদ্ধা বনিতা সকলের হাতেই বোম চলে আসবে, অসুবিধার কিছু নেই। কারণ কেন বলছি দীপঙ্কর, তোমাকে বুঝতে হবে, গতকাল আমরা দেখেছি যে বেনিয়াপুকুরের একটা জায়গায়, ওই জায়গাটায় একটি মানে 19 বছরের ছেলে পিস্তল দিয়ে 5 রাউন্ড গুলি করেছে আরেকটি ছেলেকে। সে শাসক দলের ঘনিষ্ঠ, এবং বহু জায়গায় তাজা বোমা উদ্ধার হয়েছে, এবং তার মধ্যে বিহালাতে হয়েছে, আমি যদি ভুল না করি 17 নং ওয়ার্ডে সেখানে পাওয়া গিয়েছে। তাহলে সব জায়গা থেকেও যদি তুমি দেখো যে কোথাও গিয়ে মুর্শিদাবাদ, আজকে আমরা যে ঘটনা দেখলাম হাওড়াতে যে ঘটনা হলো, এবং সেই ব্যক্তিকে, সেই অপরাধীকে কিন্তু তৃণমূলের এক বিধায়কের সাথে একাধিকবার দেখা গেছে। আমি সেটাই বলছি। ইভেন তোমার মনে হয় এই খবরটাও আছে কিনা, শান্তিনিকেতনে তোমার হচ্ছে শান্তিনিকেতনে পুলিশ একটি প্রান্তিক এলাকার বোলপুরে একটি বাড়ি বা লজ থেকে অনেকগুলো তাজা বোমা উদ্ধার করেছে, এবং সবচেয়ে চমকে যাবে শুনলে সেটা কোনো এক মানে সব দলে এক্সিস্টিং গভর্নমেন্টের কোনো এক মন্ত্রীর সেই লজ, সেটা পুলিশ এখনো ক্লিয়ার করেনি, এবং এসডিপিও নেতৃত্বে সেই অভিযান হয়েছে। তাহলে এই যে বোমা কারখানা যেগুলো তৈরি হচ্ছে, তাতে যাই হোক নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী হিংসা বৃদ্ধি পাবে, এই নিয়ে সন্দেহ নেই। এবং এসআইআর প্রক্রিয়া মূলত জুডিশিয়াল অফিসাররা করবেন। দুটো ভাগে তাদের সঙ্গে কিন্তু একটা মিটিং হয়েছে। সেকেন্ড মিটিংটাতে জুডিশিয়াল অফিসার ছিলেন, তারা মূলত ভার্চুয়ালি বিভিন্ন ভাবে এই প্রক্রিয়াটা কিভাবে করবেন, এসআইআর প্রক্রিয়া, সেটাই মূলত তাদের শেখানো হয়েছে। কিন্তু তার আগেই তাদের মানে ভীত সন্ত্রস্ত করবার জন্য, মানে বিচার বিভাগকেও ভীত সন্ত্রস্ত করা যায় এরকম আইপি অ্যাড্রেস থেকে মেল পাঠানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মুর্শিদাবাদের জেলা জজকে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া থেকে দূরে থাকতে। ইমেলের যে বয়ান তাতে কিন্তু লেখা আছে। তার মানে
এই ভুয়ো মেল করা কোনো ব্যাপারই না, তাহলে এই মানে আমাদের ক্ষেত্রে যে মানে বেসিক্যালি যে আইপি সেলগুলো রয়েছে তারা কি করছে, এবং এই সেলগুলো থেকে আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া যাবে না কেন? তাহলে এই বোমাতঙ্কের মাধ্যমে এই জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন হবেন, তাদের কি কোনোভাবে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে? বা বহিঃশত্রুর কোনো হতে পারে যে অন্য কোনো দেশের কোনো মানে বহিঃশত্রু কোনো হাত থাকতেও পারে? তাহলে এত সেন্সিটিভ ইস্যুতে এখনো অবধি কিন্তু মানে মুখ্য সচিব থেকে যে বয়ান পাওয়া গেছে তাতে কিন্তু খুব বেশি হলে খুশি কেউ হতে পারবে না। কারণ এই এসআইআর প্রক্রিয়াকে দেখো, এসআইআর প্রক্রিয়া নিড অফ দেওয়া, তাতে নির্বাচন কমিশনের ভুল কিছুটা থাকতেই পারে, কিন্তু যে সময়টা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন খুব কম সময় দিয়েছে এই প্রক্রিয়ায়, এবং যে প্রশিক্ষণ প্রয়োজন ছিল সেটাও পায়নি অনেক ক্ষেত্রে। কিন্তু এই বোমাতঙ্ক এটা কিন্তু অন্যভাবে যে আপনারা এর থেকে সরে দাঁড়ান, আমরা যা ইচ্ছে করব। এবার যা ইচ্ছে করার মাধ্যমে মানে এই অবস্থা যদি ভোটের আগে হয় দীপঙ্কর, তাহলে ভোটের পূর্বে এবং ভোটের পরে যতই কেন্দ্রীয় বাহিনী থাক, দেখো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করার যে দায়িত্ব লুটপাট এটা করবে হচ্ছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নয়, বা এটা পারবেও না করতে। তাহলে আদৌ কেন্দ্রীয় বাহিনী কি রুটমার্চ সঠিকভাবে করতে পারবে, এরিয়া ডোমিনেশন করতে পারবে? বা ইভিএম নিয়ে যে আমরা মোটামুটি একটা দৌড় দেখেছিলাম, উচ্চ লম্ফন দেখেছো তুমি, হাই জাম্প টাই জাম্প দিতে না ছোটবেলায়, ওইরকম কিন্তু দেখা যায় ইভিএম নিয়ে নাচানাচি, কোথাও পালিয়ে যাওয়া, আমরা মানে উত্তর মানে পশ্চিমবঙ্গে এটা দেখা যায়, এবং এটা খুব সুকান্ত সুন্দর। বাবু, যদি একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই অ্যাজ এ অধ্যাপক হিসাবে, যে কোথাও না কোথাও কি এগুলো টেলার দেখানো হচ্ছে? কি এখনো পর্যন্ত ভোটের দামাদর বাজেনি, এখনো পর্যন্ত ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়নি, তার মধ্যেই দেখুন একের পর এক বোমা আতঙ্ক সামনে আসছে। মানে আগে থেকে এগুলো টেলার দেওয়া হচ্ছে যে আগামী দিনে এগুলো টেলার, এখনো পিকচার বাকি পিকচার আবি বাকি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পিকচারটা ভয়ানক দীপঙ্কর। আমরা হয়তো ভাবছি খুব সহজ, যারা একদম একের পর এক বিরোধীর কর্মীদের মেরে ফেলা হচ্ছে, বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ বলছে যে, এবং তাদেরকে সবচেয়ে বড় কথা, তাদের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধায়কদের সাথে দেখা যাচ্ছে, তারপরেও সেই প্রশ্ন উঠছে যে না, এখানে তো সততার প্রতীক। দেখো, প্রতিকূর যখন তৃণমূলে জয়েন করলো, প্রতিকূর কিন্তু একদম ওয়াশিং মেশিনে ধুয়ে তিনি বলছেন না আমাকে তো মারা হয়েছিল কিন্তু সেরকম মার খায়নি, কিন্তু এমনও সে বলেছিল যে আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, কি হারে মেরেছিল। তাহলে আজকে রাজনীতিতে যদি এতই সহজ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ তো গোল খাবে। দেখো, তুমি আমি দূর থেকে দর্শক দেখবো, মারপিট দেখবো, কেন্দ্রীয় বাহিনী চুপ করে বসে থাকবে। বেসিক্যালি দেখো, ডিপ্লয় করার দায়িত্ব তো রাজ্য সরকারের, এই ডিপ্লয়মেন্টটা যদি না হয়, আমি যেটা বলছিলাম বারবার আশঙ্কা। এবার অন্যদিক থেকে জানি না এই বোমের মানে বোম তৈরির যে চলছে, মানে হ্যান্ডমেড বোমা, এতে মানে মানে কোনো দিকে শিল্পের উন্নয়ন হচ্ছে কিনা, বা হিউম্যান রিসোর্সকে আমরা ব্যবহার করতে পারছি কিনা, এই প্রশ্নগুলো মানে আমরা আলোচনায় থাকবে। এটা বলা উচিত না, কিন্তু এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কলকাতা থেকে সুরাবাদ বীরভূমে সব জায়গায় বোমা পাওয়া যাচ্ছে। সেই রাজ্যে কিন্তু বোমের কারখানা মানে বিস্ফোরক হচ্ছে, যেখানে শিল্প নেই সেখানে বোমের কারখানা বিস্ফোরক হচ্ছে। মানে এখানে বোম শিল্পটা কিন্তু ভোটের আগে বেশ চাঙ্গা হয়ে যায় এই রাজ্যে। আমি ঠিক আছে আমি 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 আবারও আসছি ডক্টর সুকান্ত বাবু, মানে সময়ের একটা লিমিটেশন থাকে। আমাদের তুহিন রয়েছে বিজেপি থেকে, তুহিন একটা কথা আমি জানতে চাইবো, মানুষকে ভয় দেখিয়ে মিস্টার তুহিন বাবু তো আপনার নাম? হ্যাঁ, আমি 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 একটা কথা আপনার কাছে জানতে চাইবো। দেখুন, আজকে অনেক বিধায়করা বলেছে, অনেক আপনাদের কর্মীরাও বলেছে যে এগুলো টেলার, পিকচার আবি বাকি। তাহলে কি এই আতঙ্কে দিয়ে কি ভোট করানোর প্রচেষ্টা 2026-এ? হাওড়া যে কাণ্ড ঘটলো, বিভিন্ন জায়গায় যে কাণ্ডগুলো ঘটছে, এগুলো কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমেই 24 আওয়ার্স টিভির যারা দর্শকরা রয়েছেন তাদেরকে শুভ সন্ধ্যা, যারা কো প্যানেলিস্ট রয়েছে তাদেরকেও শুভ সন্ধ্যা। আমি যিনি সঞ্চালনা করছেন তাকে একটু অনুরোধ করবো, আমি বিজেপির প্রতিনিধি নই, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমার ক্ষমা করবেন, আমি তৃণমূলের প্রতিনিধি বলে, বিজেপির প্রতিনিধি আমাদের সৌম্যজিৎ বাবু রয়েছে, বাই মিস্টেকলি হয়েছে, হয়তো ক্ষমা করবেন। ঠিক আছে। আচ্ছা দেখুন, প্রথমে আপনাকে দুটো কথা বলি। আমরা আজকে সকাল থেকে যে খবরে চোখ রাখছিলাম যে বিভিন্ন আদালতে নাকি বোমাতঙ্ক,
এটা নিয়ে একটা চারিদিকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় হইচই হয়েছে। আমি অবশ্যই এই ঘটনাটাকে দৃঢ়ভাবে প্রতিবাদ করি, কারণ যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা ফেক মেল আইডি দিয়ে বিচার ব্যবস্থাকে বা আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর ঘৃণ্য প্রচেষ্টা করেছে, আমি আশা রাখবো কলকাতা পুলিশ, বাংলার অ্যাডমিনিস্ট্রেশন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে। দ্বিতীয় কথা, এর পাশাপাশি এটাও বলে রাখি যে বোমাতঙ্ক হলেও কোনো জায়গায় কিন্তু কোনো বোম বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খবর পাওয়ার সাথে সাথে উইদিন 1 মিনিট পুলিশ কিন্তু প্রত্যেকটা জায়গায় একসাথে গিয়ে, পুলিশ কুকুর নিয়ে গিয়ে তিনি বা বলে বম এটাকে কি আপনি স্কোয়াড নিয়ে ক্রেডিট গিয়ে নিচ্ছেন? যদি প্রত্যেকটা কোনো ঘটনা ঘটতো তাহলে আপনারা কথাগুলো বলতেন? না না, আমি বলছি না না, না, আজকে শুনুন না। সাহস আছে কি করে যে এইবার আজকে পুলিশ কমিশনারের কাছে আজকে এই বোমা তদন্তের মেল আছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার হলো না? আমি বলছি আপনাকে, আমি প্রত্যেকটা কথাই বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে বোমাতঙ্কের যে ফেক আইডি থেকে মেল করা হলো, সেটা কোথা থেকে করা হয়েছে? সেটা কি তৃণমূল কংগ্রেসের থেকে করা হয়েছে, না বিজেপির কোনো প্রোপাগান্ডা থেকে করানো হয়েছে? সেটা সংবাদ মাধ্যম কি করে শেয়ার হচ্ছে? এটা তো হতেই পারে ভোটের আগে বাংলাকে গরম করার জন্য, বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার জন্য বিজেপির আইটি সেল থেকে কোন রকম ভাবে এরকম ফেক প্রোপাগান্ডা চালানো হয়েছে। কারণ আমরা জানি বিজেপির আইটি সেল কিন্তু এইসব ফেক জিনিসপত্র চালাতে সিদ্ধহস্ত। সেটা আমি বলছি, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন তদন্ত করে এই সমস্ত ব্যবস্থা নেবে। আমরা বলছি এই কারণে যে কোনো রকম অপ্রীতি ঘটনা ঘটেনি, শুধুমাত্র বাংলার মানুষ, বাংলার অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সজাগ ছিল। এবার আমি আপনাকে কয়েকটা ঘটনার উদাহরণ দিই। এবারে উদাহরণ দিলেই বলবেন যে বাংলায় হলে আপনারা কেন বাইরে যান, উত্তরপ্রদেশ, বিহার, ভারত ভ্রমণে বেরিয়ে যান। কিন্তু আমি তাদের বলবো, যখন বিজেপির প্রতিনিধি বা সিপিএম বা কংগ্রেসের প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তোলেন, বিশেষত বিজেপি যারা করেন, তাদেরকে যখন আমাদের দিকে তারা আঙ্গুল তোলেন, তখন তাদের দিকে আমাদের আঙ্গুল তুলে বলতে হয়। আমি কয়েকটা ঘটনার শুধু উদাহরণ দেবো আপনাদের। এক, হরিয়ানা, 14ই জানুয়ারি 2026 রাত 11টা 20, গুরুগ্রামে গ্যাংওয়ারের গুলি চালানোর ঘটনা আমরা প্রত্যেকেই জানি। একজন আহত হয়েছিল। সেখানকার হরিয়ানা পুলিশ কিন্তু আজ অব্দি কোনো ব্যবস্থা নিতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর আসি মহারাষ্ট্রয় 5ই এপ্রিল 2025 সন্ধ্যা 6টা 50-এ নাগপুরে একটা দেশি বোমা উদ্ধার হয়েছিল। অল্পের জন্য বেশ অনেক মানুষের প্রাণ রক্ষা করা গেছিল। এরপরে আপনাকে চলে আসি আমরা মধ্যপ্রদেশ। 12ই আগস্ট 2025 ঠিক দুপুর 2:15 ভোপালে বোমা মজুত করতে গিয়ে এমন বিস্ফোরণ হলো যে একজন গুরুতর আহত পর্যন্ত হয়েছিল। এক্ষেত্রেও পুলিশ কিন্তু সেখানকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি চলে আসছি রাজস্থানে। 21শে নভেম্বর 2025 রাত 9টা জয়পুরে বোমা সদৃশ কিছু একটা বিরাট বিস্ফোরণ হয়েছিল এবং আতঙ্ক ছড়িয়েছিল। দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু পুলিশ এখন অব্দি কোথাও নিতে পারেনি। এবার আসি, যিনি প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে বিলং করেন, সেই গুজরাটে গত 3রা ফেব্রুয়ারি 2026 ভোর 5টা 45 সুরাটে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, কিন্তু সেটাকে এখনো পর্যন্ত অপরাধীরা কিন্তু অধরা। এবার চলে আসছি কয়েকদিন আগে, আপনারা জানেন 27শে জানুয়ারি 2026 আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি কি ভয়ঙ্কর বিস্ফোরণ। বাড়ির ছাদে বোমা বাঁধতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, একাধিক মানুষ আহত হয়েছে। এখনো কিন্তু ওড়িশার পুলিশ কাউকে শনাক্ত করে কোন রকম ভাবে দিতে পারেনি, কোনো বিচার দিতে পারেনি। এবার আসছি ছত্তিশগড়। 9ই ডিসেম্বর 2025 সকাল 8টা বিজাপুরে নকশাল আইইডি বিস্ফোরণের কথা আপনারা অনেকেই জানেন বা অনেকেই সংবাদ মাধ্যম খুব সুচতুর ভাবে শুধুমাত্র বিজেপির দাবিদারি করার জন্য সেই ঘটনাগুলোকে লুকিয়ে গেছে, কিন্তু এই আজকের দিনে তো এগুলো আমাদের জানতে হবে। আর সর্বশেষ আছি 18ই অক্টোবর 2025 রাত 10টা 45 দেশি বোমা উদ্ধার এবং একজন নিহত হয়েছে, বহু লোক আহত। তো আমি বলছি, দেখুন এরকম ঘটনা কখনোই কাম্য নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলায় আর বাইরের রাজ্যগুলোর মধ্যে একটাই ডিফারেন্স, যে বাংলায় কোনো ঘটনা ঘটলে বা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো মেসেজ আসলে বা হুমকি আসলে পুলিশ প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর হয়ে ওঠে এবং যাতে ঘটনা না ঘটে সেই ঘটনাকে এড়ানো যায়। কিন্তু বাইরের রাজ্যগুলোতে যারা ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার আছে, তারা কিন্তু কোনোভাবে তার ব্যবস্থা নেয় না। আর একটা কথা বলি, যে আজকে হাওড়ার ঘটনা নিয়ে আপনি কথা বলছিলেন, হাওড়ার ঘটনা আমি একটু শেষ করি, একটা সেকেন্ড শেষ করি। হাওড়ার ঘটনা নিয়ে কথা বলছেন, যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি চাই পুলিশ তাকে সর্বতর বরমে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক। কিন্তু আপনারা যেটা বলছেন, আপনি চাইলে তো হবে না, আপনাদের উচ্চতর নেতৃত্ব তো চাইছে না, তাহলে সে ব্যক্তি এখনো বাইরে কেন ঘুরছে, গায়ে হাওয়া লাগিয়ে কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে? কারণ তৃণমূলের বড় বড় নেতাদের সাথে তার হাত রয়েছে তার মাথার ওপর। না, এটা কারা ঠিক করলো? যে দেখুন, ছবি থাকলে যদি তাই হয়, আজকে আপনার টেলিভিশন চ্যানেলে আপনি যেখানে শুটিং করছেন সেখানে যদি একটা ফেক ইমেল আইডি তে বলি বোমাতঙ্ক, তার দায় কি রাজ্য সরকারের? কেউ রাজ্য সরকারের দায় তখনই হবে ঘটে থাকে। আমি বলছি কাউন্টার করবেন না, কাউন্টারের সুযোগ দেবো আমি আসছি। তুহিনবাবু, সবাইকে একটা নির্দিষ্ট সময় আমি বলতে দিয়েছি, আপনি আপনার সময় আবার বলবেন, একটু থামুন। আমি যাবো আসফাক আহমেদের কাছে, তার আগে ডক্টর সুকান্ত ঘোষ কিছু বলতে চাইছিল। হ্যাঁ,
বলুন সুকান্ত বাবু, বলুন। আমি বলতে চাইছিলাম যে এই যে যেগুলো ফেক মেল বা যেগুলো কল এসছে, সেগুলো তো কোনো মানে বিচ্ছিন্ন জায়গায় আসেনি, বিচারপতিদের কাছে ফোন এসেছে, মেল এসেছে। তো এটা তো খুব সাধারণ বিষয় নয়। এসআইআর প্রক্রিয়া চলছে, তো সেই জায়গা থেকে মহারাষ্ট্র, বিহার, এই যে উদাহরণ ওড়িশা, একদমই ঠিক, সেগুলো তো ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এগুলো তো আইপি অ্যাড্রেস থেকে নেওয়া হচ্ছে, বিচারপতিদের মানে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে সেখান থেকে কি ব্যবস্থা রাজ্য সরকার এখনো পর্যন্ত নিয়েছে? কারণ এটা তো আর অন্য কোনো বিষয় নয়, বিচার বিভাগের বিভিন্ন মানে কোর্টে এই মেলগুলো এবং এই ফোন এসছে। তার মানে এই যে আইপি অ্যাড্রেস থেকে এসছে, সেটা লোকেট করা গেল না কেন? এটা তো কোনো মানে বাল্যখিল্য বিষয় না। তো এই জায়গাটা যে গুরুত্বপূর্ণ ভোটের আগে, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার কি করছে? এই আইপি অ্যাড্রেস দিয়ে কেন ধরা হচ্ছে না এখনো? একদম, এটা তো আমাদের প্রশ্ন প্রশ্ন, থাকবে। আইপি অ্যাড্রেস কেন ধরা হচ্ছে না আজকে? তো তাহলে যে কেউ চাইলে এরকম ভাবে আতঙ্কের মেল ছড়িয়ে দিতে পারবে, আর মানুষ এইভাবেই তাহলে আতঙ্কিত হতে থাকবে। এতে তো কাজকর্মের একটা বড় বিঘ্ন ঘটছে, এবং যারা যে কাজের এসআইয়ের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা যাতে এসআইয়ের প্রক্রিয়াকে এগিয়ে না নিয়ে যেতে পারে, তাকে আটকে দেওয়া যায়, তার একটা বড় ছোট ষড়যন্ত্র আমরা বলতে পারি। আমি চলে যাব, আমাদের সাথে কংগ্রেসের মুখপাত্র আছে। আচ্ছা, আপনারা বলবেন, বাকিদের যেরকম বলার সুযোগ দিয়েছে ওনাদেরও তো বলতে হবে। কংগ্রেসের যোগ দেখানোর চেষ্টা করছেন, ভারতীয় জনতা পার্টির যে যোগ থাকতে পারে সেটা আপনারা কেন বলছেন না? যে এই ফেক অ্যাকাউন্ট গুলো বাইরে, কারণ এই জন্য আমরা বলছি না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শওকত মোল্লাকে বলতে পারে যে কে বোম বাঁধে, তিনি জানেন কে বোম বাঁধে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন জানেন, আমার মনে হয় কোর্টের যে ঘটনাটা ঘটেছে, এটা মনে হয় সমস্ত বিচারপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জিজ্ঞেস করা উচিত যে আপনি বলুন যে কারা কারা বোম বাঁধে এবং কারা কারা এই বোমের সাথে যুক্ত। আমার মনে হয় এখানে কোনো ইন্টেলিজেন্সের দরকার নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে। যদি মানে এইটা সেই কথার সূত্র ধরে আমি বলছি, আমি গুন্ডা কন্ট্রোল করি, সংবাদ মাধ্যমের একটা সমস্যা হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় করেন, এটা উনি স্বীকার করেছেন। তারা তাদের মতন করে কথা বলে। যতক্ষণ তদন্ত প্রক্রিয়া চলছে, কারা এই ঘটনার দোষী, সময়টুকু আপনারা দেন না। আমি কাউন্টারে আসবো, আমি এরপরে কাউন্টারে আসবো। আশফাক ভাই কি বলছেন, কংগ্রেস থেকে রয়েছেন, আশফাক ভাই কি বলছেন? না, আপনাকে তো দিয়েছি ভাই, আপনাকে তো দিয়েছি। জয়দেব বাবু শান্ত হয়ে বসে আছেন, আপনাকেও শান্ত থাকতে হবে। স্পষ্ট জাতীয় কংগ্রেসের স্পষ্ট অবস্থান হচ্ছে, বোমা রাজনীতি হচ্ছে সবচেয়ে গণতন্ত্রের শত্রু। দোষী যেই হোক, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক বা অন্য যেই কেউ হোক, এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সেই দোষীদের শাস্তি দিতে হবে। আমার কয়েকটি প্রশ্ন, আমি সুকান্ত বাবুর সঙ্গে একমত যে আমি একজন আইনজীবী হিসেবেও, আমি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে আমি আতঙ্কিত যে কালকে এখানেও মেল চলে আসবে কিনা। কি প্রশাসন এতটাই ব্যর্থ, রাজ্যের প্রশাসন এতটাই ব্যর্থ যে একটা মেল কে করছে তাকে ইমিডিয়েট ধরতে পারছে না। এত উন্নতর প্রযুক্তির ব্যবস্থা হয়েছে, সেগুলো ইউজ করছে না কেন? একের পর এক শাসক দলের লোকেদের কাছে, নেতৃত্বদের কাছে বোমা, বন্দুক, এবং বিরোধীদের এই ডিবেটে আসার আগেই আমার এক কংগ্রেস কর্মী হাওড়া জেলার ফোন করছিলেন যে তৃণমূলের লোকেরা হামলা করছে ওনার বাড়িতে, কিন্তু পুলিশ কোনো আসছে না, 100 ডায়াল করছে না। এসপি কে ফোন করেছে, আসছে না। জয়পুর থানার ঘটনা বলছি। এর মানে কি প্রশাসন কি ব্যর্থ নয়? রাজ্য সরকারকে জবাব দিতে এটা যে ইমিডিয়েট এই রাজনৈতিক মদতপুষ্ট না থাকলে এরকম ঘটনা ঘটতে পারে না। এটা একটা দৃশ্যমান বিস্ফোরক যে তৈরি হচ্ছে, এটা বন্ধ কিভাবে হবে? তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? হঠাৎ করে বোম দিয়ে উঠে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় বোমা তৈরি হচ্ছে। এগুলো বন্ধ করার দায়িত্ব কি রাজ্য সরকারের নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের নেই, বা হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নেই? এটা আমার প্রশ্ন তৃণমূলের যে মুখপাত্র রয়েছেন ওনার কাছে, যে আপনারা বলছেন কে, আপনারা ধরুন না, প্রশাসন তো আপনাদের তো কমিশনার, আপনাদের তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, তো আপনারা কেন ধরছেন না? আপনারা ইমিডিয়েট এতক্ষণ সময় লাগে, এর কারণটা আমি জানতে চাইছি, এর কারণটা কি, যে কেন ধরছে না? আমরা খুব আতঙ্কিত যে রাজ্যে একের পর এক বিরোধীদেরকে টার্গেট করে মেরে ফেলার প্রচেষ্টা চলে। বিরোধীদের রাজনৈতিক ভাবে দমন করতে যখন পারে না, তখন তাদেরকে বোমা, বন্দুক, গুলি দিয়ে
এখনো বিভিন্ন জায়গায় গ্রামের দিকে রাজনীতি আমরা করতে পারছি না, ভয়ে আমাদের নেতৃত্বরা অনেকে রাজনীতি করতে পারে না, কারণ তৃণমূলের গুন্ডা বাহিনী বোমা মেরে দেবে, তৃণমূলের গুন্ডা বাহিনী গুলি মেরে, এগুলো তো এরপর একছেন আইপি। এত সময় লাগে কি করে, এত সময় লাগে কি করে? এই চক্রান্ত কে বের করুন। যদি বিজেপি থাকে, আরএসএস থাকে, তো আরএসএস বিজেপি কে বের করুন, বের করে নিয়ে তাদেরকে অ্যারেস্ট করুন। আপনারা শুধু বলবেন আরএসএস বিজেপি আছে, আর আরএসএস বিজেপির লোকেদের ধরবেন না, তাদেরকে ধরবেন না। শুভেন্দু আগুন লাগাবে, শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করবে, বিজেপির লোকরা বা পশ্চিম বাংলায় বিদ্বেষমূলক কথা বলবে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন না। তারা আপনারা শুধুমাত্র কি দায়ী এড়িয়ে যাবেন? তৃণমূল কখনো বিজেপির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, আরএসএস এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। তো এই আমার মনে হয় এটা সত্যি আমরা চিন্তিত। আমরা জাতীয় কংগ্রেসের অবস্থান আমাদের সম্পূর্ণ একদম পরিষ্কার, যে এর বিরুদ্ধে রাজনৈতিক মদতপুষ্ট যদি থাকে তাদেরকে ধরতে হবে, বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, লড়াইটা লড়তে হবে। আমি একটা প্রশ্ন আপনাদের সম্মুখে সবার কাছে রাখতে চাই। দেখুন, আজকে আদালতের ওপর বোমা আতঙ্ক কেন হচ্ছে? কারণ এসআইআর প্রক্রিয়া আদালতের তত্ত্বাবধানে চলছে। আজকে সংবাদ মাধ্যম যারা এই খবর তুলে মানুষের কাছে পরিবেশন করে, আজকে সেই সত্যি কথা যদি মানুষের কাছে পৌঁছে যায়, যাতে না পৌঁছায় সেজন্য দেখুন আজকে হাওড়া কাণ্ডে যে ঘটনাটা হয়েছে, বোমা কাণ্ডে, সেখানে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম মানে আক্রমণ হয়েছে। আজকে সংবাদ মাধ্যমকে আক্রান্ত হয়েছে। তো সেই সংবাদ মাধ্যমকে আক্রান্ত করার মানেটা কি, বিষয়টা কি? মানে হচ্ছে যে সত্যি যাতে না বাইরে বেরিয়ে আসতে পারে। মানে আমরা যেটা করছি সেটাকে মেনে নিতে হবে, এবং আমরা যেটা করছি সেটাকেই নিয়ে তোমাকে চলতে হবে। যদি সেটা নিয়ে না চলো তাহলে আক্রান্ত হবে, সেটা নিয়ে না হলে তাহলে বোমায় মরতে হবে, সেটা নিয়ে যদি না চলো গুলি খেতে হবে, সেটা নিয়ে যদি না চলো তাহলে তোমার বিতে ভাটি ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে, যেটা স্বরূপবাবু বলেছিল, তন্দুরি হয়ে যেতে হবে। তো এই রকম ভাবে যদি একটা রাজ্যে যদি এইরকম ভাবে যদি সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো হওয়ার পরও এখনো পর্যন্ত যদি সরকারের পক্ষ থেকে তার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেখানে সরকার বলছে যে আমরা এটা করিনি, আমাদের তৃণমূল প্রতিনিধি রয়েছেন, সে বলছে না আমি যেটা করেছি। আরে দায়িত্ব তো সরকারকে নিতে হবে। এটা কারা করছে, কেন করছে, কেন এত মানুষ মারা যাচ্ছে, কেন এত বাধা হচ্ছে? মনে আছে ইলেকশন জেতা তামান্নার হত্যা, মনে আছে তো? আজকে মহিলাদের সিকিউরিটি কোথায়, আজকে বাচ্চাদের সিকিউরিটি কোথায়, আজকে মানুষের সিকিউরিটি কোথায়? মানুষ তো প্রশ্ন তুলবে। তারপরে বলছেন যে এখানে আপনারা বলছেন এটা বিজেপি তো করাতে পারে। বিজেপি তো ক্ষমতা নেই এই রাজ্যে, তাহলে এই ঘটনা দায়িত্ব কার, দেখার দরকার। তৃণমূলের লোকেরা। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আজকে আপনি যদি রিপোর্ট দেখেন, এনসিআরবি রিপোর্ট, সেখানে কিন্তু চতুর্থবারের জন্য কলকাতা আবারও সেফেস্ট সিটি হিসেবে নির্বাচিত হয়েছে। আর এই তথ্যটা রাজ্য সরকারের তথ্য নয়, এই তথ্যটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এনসিআরবি রিপোর্ট। একবারে নয়, আমি 100 বছর এফআইআর নেবে না তো 100 বছর সেটা আপনারা নিয়ে নিন বারবার না। কোনো ঘটনা ঘটলে বেশ একদম তৃণমূল কংগ্রেস দায় এড়িয়ে দিতে পারে না, তৃণমূল কংগ্রেস দায় এড়িয়ে দিতে পারে না। তৃণমূল কংগ্রেসকে তো দায় নিতে হবে, আমারও তো এটাই প্রশ্ন। বেশ, আমি ডক্টর সুকান্ত ঘোষের কাছে চলে যাবো, বাকিরা একটু শান্ত হতে বলবো। আমি সবার কাছে আসবো। ডক্টর সুকান্ত ঘোষ কিছু বলতে চাইছে, ডক্টর সুকান্ত ঘোষের কাছে শুনবো। আজকে যেখানে কারখানা নেই, আজকে যেখানে শিল্প নেই, সেখানে আমরা দেখছি যে বোমা কারখানায় বোমা বিস্ফোরণ হচ্ছে। আমরা যেখানে দেখছি যে যেখানে চাকরি নেই, সেখানে আমরা দেখছি বোমের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, সংবাদ মাধ্যমে আক্রান্ত হচ্ছে। এটা কোন মানে এটা কি হচ্ছে? ডক্টর সুকান্ত ঘোষ, দেখো সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবার এনসিআরবি রিপোর্টে প্রথম হয়েছে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে আমি শুভেচ্ছা জানিয়েছি বহুদিন বহু চ্যানেলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এনসিআরবি রিপোর্ট সবকিছু নয়, কারণ জিরো এফআইআর মোটামুটি পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে এখনো অব্দি লাগু হয়নি, এবং অনেকে এফআইআর করতে যেতে পারে না। দীপঙ্কর, এফআইআর একদম এফআইআর নেওয়া হয় না, এফআইআর করে যেতে পারে না, এফআইআর নেওয়া হয় না। এফআইআর করতে গেলে তাকে আতঙ্ক দেখানো, তাকে বিভিন্নভাবে শাসানো হয়, বিভিন্নভাবে তাকে ধুমকি দেওয়া হয়। এবার এনসিআরবি রিপোর্ট দিয়ে তো আর বিচার বিভাগকে সেভ করা যাবে না। বিচার বিভাগকেও যদি আক্রান্ত হতে হয়, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের, এটা আপনাদের নিতে হবে। এবার আপনি অন্যান্য রাজ্যের কথা বললেন, একদম ঠিক বলেছেন, কিন্তু প্রথম কথা হচ্ছে বিচার বিভাগের যারা বিচারপতি
তারা যদি এরকম ধমকি পায়, দীপঙ্কর তো যখন তখন হতে পারে 24 আওয়ার্সে কোন দিন দীপঙ্করের যেখানে বসে আছে তার পাশেই তাজা বোমা উদ্ধার হতে পারে। এখন তো বালতিতেও তাজা বোমা পাওয়া যাচ্ছে, ড্রেনে পাওয়া যাচ্ছে। তবে আমি দীপঙ্করকে রিকোয়েস্ট করব সমজিৎ দাকে একটু সুযোগ দেওয়ার জন্য। বলতে চাইছি, আমি তুহিনের কাছে শুনে সমজিৎ বাবুর কাছে যাবো। বলুন তুহিন বাবু, আপনার মিউট করা আছে। এবার আঙ্গুলটা তৃণমূল কংগ্রেসের দিকে তুলছেন। আমি প্রথম কথা একটা কথা বলি, যে প্রথম কথা আপনাদের সমস্যাটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে তার তদন্ত প্রক্রিয়া বা তার অভিযোগ কে অভিযুক্ত সেটা না জেনেই প্রথম কথা প্রত্যেকটা আঙ্গুল তৃণমূল কংগ্রেসের দিকে ওঠেন। এবার আপনারা বলতে পারেন আপনি বলছেন যে ওর কথা বলে দায়িত্বটা কে নেবে? আমার প্রশ্ন, দায়িত্ব কে নেবে বলুন? সরকার আপনারা চালাচ্ছেন, সরকার আপনারা চালাচ্ছেন, সরকার আপনারা চালাচ্ছেন, আর বলছেন যে অন্য লোককে আপনি আঙুল তুলছেন। আপনাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার কি? আমি জিজ্ঞেস করতে চাই তনি বাবু, ইন্টেলিজেন্স ফেলিয়ার আপনারা মানছেন না? কিসের রিপোর্ট কবে হয়েছিল তার তদন্ত রিপোর্টটা মেল করবে, ধরতে পারবে না? 24 ঘন্টা পার হয়ে যাবে, ধরতে পারবে না। আমি কলকাতা হাইকোর্টে ক্রিমিনাল প্র্যাকটিস করি, বিভিন্ন আইনজীবী হুমকি দেওয়া হচ্ছে। আরে কেন হুমকি দেবে? যারা হুমকি দিচ্ছে তারা এখন লোকালের পেছনে নেই কেন? মানুষ তো প্রশ্ন তুলবে। আর যখন সংবাদ মাধ্যম সেটাগুলোকে খবর করতে যায় তখন সংবাদ মাধ্যমের আক্রমণ হয়। মানছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার? তুহিন বাবু কি মানছেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার? কজন সাংবাদিকের নাম বলবো আপনাকে? প্রকাশ্য গুলি করে তাদের খুন করা হয়। কটা ডিবেট করছেন আপনারা? উত্তরপ্রদেশে সাংবাদিকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আরে সব কথাই আপনি অন্য রাজ্যকে টেনে আনলে হবে? এই রাজ্যে কি হচ্ছে? রাজ্যে থাকেন, রাজ্যের কথা বলুন। উত্তরপ্রদেশ নিয়ে আমরা আলোচনা করছি না এখন। বলবো কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনি সাত দিয়ে মাস থাকতে পারেন না। আপনি উত্তরপ্রদেশে কি হচ্ছে উত্তরপ্রদেশের কথা নিয়ে আপনি বলুন। উত্তরপ্রদেশে বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে। উত্তরপ্রদেশে বেশি মরলে এখানে কম হচ্ছে। যে ডবল ইঞ্জিনের সরকারে আজকে বিহারে রাত 8টার পর মেয়েরা কি কাজ হচ্ছে? বেনিয়া পুকুরে গুলি মারা হচ্ছে, কসবার কাউন্সিলরের উপর গুলি চলছে। ছেলে মেয়ে একসাথে ভাই বোন করতে পারে না। উত্তরপ্রদেশ যেতে হবে না তুহিন বাবু, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি যদি ঘৃণ্য কর্ম করে তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে ঘৃণ্য কর্ম করবে? ভারতীয় জনতা পার্টি ঘৃণ্য কর্ম করলে তৃণমূল কংগ্রেসও ঘৃণ্য কর্ম করবে। ভারতীয় জনতা পার্টি সবাই জানে তারা এক্সপোর্ট। ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার সব গোটা ভারতবর্ষে ফেল হয়ে গেছে, তারা ফেল হয়ে গেছে। মোদি ইজ কম্প্রোমাইজ পিএম, মোদি ইজ কম্প্রোমাইজ পিএম। আজকে ট্রাম্প বলছে যে আই ক্যান ডেস্ট্রয় দ্য মোদিজ ইমেজ ক্যারিয়ার। তো ট্রাম্প যদি ডেস্ট্রয় করে দিতে পারে মোদির ক্যারিয়ার উইদিন আ মিনিট, তাহলে পুরো তো বিজেপি এক্সপোজ আছে, ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার এক্সপোজ হয়ে গেছে। সম্পূর্ণভাবে ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, স্বৈরাচারী হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানুচুরকে অ্যারেস্ট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। তা বলে আমরা যারা ট্রাম্পের হুমকি শুনে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়, ট্রাম্প বাবাজির হুমকির পরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হয়, তাদের থেকে দেশের মানুষের সুরক্ষার কথা আমরা শুনতে চাই না। আগে তারা নিজেদের সামলাক, নিজেদের সমজিৎ বাবু বলুন। সমজিৎ বাবু বলুন। কথাগুলো আমি শুনলাম। বলুন। না না, আমি বলছি তুহিন বাবুর কথাগুলো আমরা শুনলাম, সবাই শুনলাম, মন দিয়ে শুনলাম। মনের মধ্যে একটা রেখাপাত করলো, এই যে ধরুন বিজেপি সরকার যে চলছে যেখানে সেখানে গড়গড় করে এগিয়ে যায়, আর এসে তত্তর করে দুর্নীতিতে এবং এই যে ধরুন আইন প্রশাসনকে ডুবিয়ে দিচ্ছে। তো এই যে জায়গাটা আমরা যদি গড়গড় করে এগিয়ে যাই, এরা তত্তর করে এই পশ্চিমবাংলাটাকে ডুবিয়ে দিচ্ছে। আর পশ্চিমবাংলাকে ডুবিয়ে দেওয়ার পর তুহিন বাবু, আমি বলছি আপনি একটু মন দিয়ে শুনুন, আপনার ভালো লাগবে কথাগুলো, এই কথাগুলো শুনবেন। কারণ প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নাগরিকের কথা আমি তুলে ধরছি, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক
এগুলা বলছে যে আপনারা থাকলে পশ্চিমবঙ্গের যে সদিচ্ছা থাকা দরকার আইন প্রশাসনের, সেটাকে আপনারা তত্তর করে একবারে মাটির তলায় নিয়ে গেছেন, বোমা শিল্প তৈরি করে দিয়েছেন। এবং শিল্প তো কিছু হয়নি, কিন্তু বোমা কুটির শিল্পতে পরিণত করে দিয়েছেন। তারপরেও আপনি অন্য রাজ্যে চলে যাচ্ছেন। শাসন ক্ষমতা আপনাদের, আপনারা বারংবার ব্যর্থ হচ্ছেন। আর আপনাদের দিকে যখনই আঙুল তুলছে আপনার বলার কিছু নেই। আপনি উত্তরপ্রদেশ চলে যাচ্ছেন, রাজস্থান চলে যাচ্ছেন, গুজরাট চলে যাচ্ছেন, আর ওখানকার ভালোগুলো নিয়েছে একটু শিখুন এবং পশ্চিমবঙ্গে নতুন কিছু চেষ্টা করুন। আমরা চাই নতুন শিল্প। পশ্চিমবঙ্গের যুব সমাজকে একটা ভাতার লাইনে দাঁড় করিয়ে দেওয়ার পরে আপনারা বলছেন এটা নাকি বিশাল বড় কাজ। এরপরেও কি করে বলেন? আর এই যে আইন শৃঙ্খলা প্রশাসনকে পুরো মানে কি বলবো, পুরো ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এবং আমরা গার্গার করে এগিয়ে যাচ্ছি বলে এত হিংসা হচ্ছে। হিংসাটা না করে একটু শিখুন যে হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকার কিভাবে চলছে, পারছে না, ব্যর্থতা হচ্ছে। এই ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে দিন। নতুন সোনার বাংলা গড়ার জন্য আমরা বসে আছি। পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ চাইছে এই যে আইন শৃঙ্খলার যে এই যে ঘটনা ঘটছে আমাদের যেখানে চলছে, এত কথা বলার দরকার লাগে না, আমরা একদম 1 মিনিটে কাজ করে দিই। তো সেই জায়গাটা থাকার পরে আজকে তৃণমূল সরকার 15 বছরে আপনি বলুন যে আজকে বোমা আতঙ্কে আমি প্রথম লাইনেই বলেছি যে এটা আমাদের কাছে এটা সহ্য হয়ে গেছে, এর বাইরে নতুন কিছু দেবার নেই। আর যত দেখবেন এই নির্বাচন এগিয়ে আসবে তত দেখবেন কুটির শিল্পগুলো কিভাবে উদ্বোধন হচ্ছে, টক 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 করে এই বোমা বেরিয়ে আসবে এবং বোমাগুলো মুড়ি মুড়কির মতন এই পশ্চিমবাংলার মাটিতে পড়বে। আর আমরা শুধু আতঙ্কে আতঙ্কিত হয়ে চুপ করে ঘরে বসে থাকবো, আমরা চুপচাপ করব আর ওরা কাজ করবে। এটা তো হতে পারে না। না, এইভাবে যেগুলো চলছে, যে সেই জায়গাটায় সদিচ্ছার থেকে বড় অভাব এই সরকারের। খালি নেগোসিয়েশন করবো, আন্ডারস্ট্যান্ডিং করবো, বাবা তোমাকে ভাতা দিয়ে দিচ্ছি। আরে এই ভাতা দিয়ে সরকার চলে না, শিল্প দরকার হয়। আর আইনের সঙ্গে সমঝোতা নয়, আইনের মতন ভাবে কাজ করতে হবে। প্রশাসন তো রয়েছে, প্রশাসনের হাতে তো ক্ষমতা। আরে বিজেপি তো ক্ষমতা নেই, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় নেই। আপনারা রয়েছেন, আপনাদের ব্যর্থতাটাকে স্বীকার করতে গেলে অন্য রাজ্যে কেন ঘুরতে যেতে হয়? অন্য রাজ্যের যদি সুকীর্তি, যেটা হচ্ছে গড়গড় করে আমাদের যে সরকার চলে, তা থেকে শিখুন না, আমাদের কাছ থেকে শিখে এসে অন্তত পক্ষে এই পরিষেবাটা। তবে হ্যাঁ, আর শেখার সময় নেই, কারণ শেখার দিন শেষ। 15 বছর, কারণ মানে আপনার ঘরের কাছে নির্বাচন করা নাড়ছে। এই নির্বাচনের পর আপনি থাকবেন কি আপনার বিসর্জন হয়ে যাবে, তখন শিখে তো কোনো লাভ নেই। 15 বছর ক্ষমতায় আপনাকে রেখেছিল সাধারণ মানুষ, আপনাদেরকে ক্ষমতায় রেখে আপনাদের কাছ থেকে নতুন কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল। আপনি চাওয়া পাওয়া দিয়েছেন, বেকার যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, ভাতার লাইনে। এটাই নাকি শিল্প, বড় শিল্প, এটাই নাকি বড় কাজ। এই যদি করতে থাকেন সাধারণ মানুষ দীপঙ্করটা এক লাইনে শেষ করে দেবো, আর বেশি কথা বলবো না। এই সরকারের কাছ থেকে আইন প্রশাসন শিল্প কোনো কিছু আশা করবেন না, অপেক্ষায় থাকুন সোনার বাংলা গড়ার জন্য। ভারতীয় জনতা পার্টি আসবে তত্তর করে, যেমন নিচে নেমেছে গড়গড় করে এগিয়ে নিয়ে গিয়ে এই পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবার দায় দায়িত্ব কর্তব্য এই নরেন্দ্র দামোদর দাস যশস্বী প্রধানমন্ত্রী নিয়ে নেবে। এই তত্তর আর গড়গড়ের মধ্যেই আপনারা থেকে গেলেন। 2021-এ তত্তর করে 200 পার করে নিচে চলে গেলেন। আমার 2026-এ তত্তর আর গড়গড়ের সেই স্বপ্ন আপনারা ছাড়তে পারলেন না। তত্তর আর গড়গড়ের মধ্যে আপনারা রয়ে গেলেন, কিন্তু তার মাঝখান থেকে আপনাদেরকে গোল মেরে একের পর এক খেলা দেখিয়ে তৃণমূল বেরিয়ে গেল। আর তত্তর আর গড়গড়ের কথা এই আপনারা মিডিয়াতে এসে বলবেন, আপনারা জনসমক্ষে বলবেন, কিন্তু মানুষের যে সমর্থন সেটা কিন্তু আপনারা এই তত্তর আর গড়গড় করে নিতে পারবেন না সৌম্যদীপ বাবু। আমাদের কারণ আপনাকে আমি বলে দিই, কারণ আপনাদের শুনুন, কারণ আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের ডিবেটে আপনি বলেছেন যে আপনি হিন্দুকে, মানুষ বলছে যে এখানে এক শ্রেণী বলছে যে আপনারা একসাথে হন, আগার বাটোগে তো কাটোগে। আপনি বলছেন যে এখানে সক্রিয় হিন্দু, নিষ্ক্রিয় হিন্দু, এখানে সেকুলারিজম হিন্দু। তাহলে আপনি যদি আপনাদের মধ্যে এই যে ডিভিশন, আমি একটা উদাহরণ দিলাম, আমাদের সময় নেই যে আপনাদের ডিটেইলসগুলো নিয়ে বলা। দীপঙ্করদা দেখুন, প্রত্যেক সনাতনী এক হোক,
প্রত্যেক সনাতনী একত্রিতকরণ এবং এই যে সনাতনীরা আপনার এখন যে প্রধানমন্ত্রী কথা তো বলতে শিখেছে না, এর জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দায় দিতে হবে। এবং এই যে সবকে যে বলছি যে সনাতনীরা ঐক্য হয়েছে, মানে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এটা আমরা শেখাই। আর আমি যেটা বলেছি ওই যে ঘুমন্ত হিন্দু, তারা ঠিক আছে ঘুমোচ্ছে, তাকে জাগিয়ে নিতে পারবো। যদি সেকুলার হিন্দু হয়, ঠিক আছে, নিজের ধর্মকে যদি নিজের ধর্মের কোনো ক্ষতি হচ্ছে সেটা দেখার পরেও চুপচুপ চুপচুপ করে বসে রয়েছে এবং অন্য কথা বলছে, সেকুলার আপনি সাংবিধানিক একটা সেইটাকে কথা, বলেছি যে সেকুলারিজম একত্রিত করতে সংবিধানের হবে। অংশ, সেকুলারিজম সেই সেকুলার ভারতবর্ষের সংবিধানের সেকুলার মানে এই নয়, শুনুন, আমি ব্যঙ্গ করতে পারে না। যতদিন সেকুলার মানে বিজেপির মুখপাত্র বোঝে না, সেকুলার মানে বিজেপির মুখপাত্র বোঝে না, সেকুলার আমি আগে জানাচ্ছি আজকে যদি যে কোনো ধর্মে আজকে যে কোনো ধর্মে যদি আঘাত করে সেখানে সেকুলারিজম পার্টি বলে বা সাংবিধানিক কিন্তু তাহলে সেই ধর্মের প্রধানমন্ত্রী যেটা থেকে চুপ করে বসে থাকছেন যে মা কালীকে যেহেতু সেকুলারিজম শান্তি বলে সেখানে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সেকুলারিজম পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বলছেন যে আপনি এটা সেকুলারিজম দেন, অবশ্যই সেকুলারিজম দেন, কিন্তু যে কোনো মানুষের ধর্মে যখন আঘাত করবে সেই ধর্মের মানুষেরা নিশ্চয়ই তার বিষয়ে কথা বলার অধিকার আছে, আমি তো সেটা মনে করি। অন্তত স্বরূপবাবু আপনার কাছে যাবো, আমি একটু জয়দেব বাবুর কাছে শুনে নিই, আপনার কাছে আসছি, আপনাকে আমি বলতে দেবো, আমি আসছি। অনেকক্ষণ অপেক্ষা হ্যাঁ হ্যাঁ আমি আসছি আপনাকে। জয়দেব অপেক্ষা হ্যাঁ আপনি বলবেন, এক্ষুনি আসবেন। জয়দেব বাবু বলুন। জয়দেব বাবু বলুন, আপনি কাউন্টার করতে সুবিধা হবে আপনার পক্ষে কথা বলে, আপনি ক্ষমা চান, আপনার বিপক্ষে কথাটা বললে আপনার পক্ষে বলতে সুবিধা হবে। সৌম্যজিৎ বাবু ক্ষমা চান আপনি রোটেট করুন, আর কেউ বলতে পারবে না। একদম আমাদের ধর্মের ব্যাপারে আমি 100 বার বলবো। আপনি তো সরাসরি আরএসএস কে ইঙ্গিত করলেন কেন? আর আপনি তো আইএসএফ কে ইঙ্গিত করতে পারতেন, কেন আরএসএস কে ইঙ্গিত করলেন কেন? কারণ আরএসএস এর সাথে আপনার কি কোনো দুশমনি আছে? না আপনি কি জানেন, আপনার কাছে কোনো তথ্য আছে? আরএসএস ভারতবর্ষের স্বাধীনতার পরে বল্লভভাই প্যাটেল, আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি অলরেডি আরএসএস কে জঙ্গি গোষ্ঠীর ঘোষণা করেছিলেন। হিস্ট্রি আছে, আরএসএস অলরেডি আ টেররিস্ট অর্গানাইজেশন। আরএসএস জঙ্গি সংগঠন। ভারতের ইতিহাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা আরএসএস কে ব্যান করা হয়েছিল। আরএসএস এর ইতিহাস আছে, তারা দেশ বিরোধী কাজ করেছে। আরএসএস এর ইতিহাস আছে, তারা ইংরেজদের পা চেপেছে। যদিও আমি আরএসএস এর প্রতিনিধি না, তাও বলছি আরএসএস এর এইভাবে কথা বলবেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবা হচ্ছে কি ত্যাগের প্রতীক, তারা ত্যাগ করে, তারা কোনো রাজনৈতিক দল নয়। তাদের মোহন ভাগবতের জন্য আজকে 12 কোটি টাকা 25 বছরের সিকিউরিটিতে খরচা করা হচ্ছে। কেন হে মোহন ভাগবত কোন হরিদাস পাল যে তার জন্য আমাদের ট্যাক্সের টাকা তার সিকিউরিটিতে খরচা করা হচ্ছে? যেখানে আমাদের শঙ্করাচার্যরা সিকিউরিটি পায় না, সেখানে মোহন ভাগবত কোন হরিদাস পাল যে তার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হয় সিকিউরিটিতে? এর উত্তর দিতে পারবে আরএসএস? শুধুই আরএসএস জঙ্গি সংগঠন নয়, আরএসএস ইংরেজদের দালাল নয়, ইংরেজদের দালালের সাথে সাথে আরএসএস ভারত বিভাজনকারী শক্তি। আরএসএস এর একটাই এজেন্ডা, ভারতকে খণ্ড বিখণ্ড করো, জাতের নামে করো, ধর্মের নামে করো, ভারতকে টুকরো টুকরো করো। এই জন্য আমি বলি আরএসএস হচ্ছে টুকরো টুকরো গ্যাং। আরএসএস টুকরো টুকরো গ্যাং। আমার জানার দরকার নেই জঙ্গি সংগঠন সম্পর্কে, আরএসএস জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠন সম্পর্কে আমার জানার দরকার নেই। আরএসএস জঙ্গি সংগঠন, ইংরেজদের দালাল। এবং আরএসএস হচ্ছে, আরে আমার ছাত্রছাত্রী সংঘ রয়েছে, আমার রামকৃষ্ণ মিশন রয়েছে, আমার রামকৃষ্ণ মিশন যথেষ্ট, আমার ভারত সেকুলার সংঘ যথেষ্ট। আরএসএস এর দরকার নেই, আরএসএস এর দরকার নেই, ওই জঙ্গি সংগঠনের আমার দরকার নেই। গেলে রামকৃষ্ণ মিশনে যাবে, গেলে আমি
ভারত সেবাশ্রম সঙ্গে যাবো, রামকৃষ্ণ মিশনে যাবো, সেখানে বেশ, সময় তো অল্প, সেবা করা বাকিদের নেই। সুযোগ করে দিন, একটু সেবা স্বরূপবাবুকে করার বলতে দিন। জন্য যদি স্বরূপবাবু, যেতে হয়, বাকিদের মিউট সেবা করো। করার জন্য যদি যেতে হয়, আমি ভারত সেবাশ্রম সঙ্গে যাবো, আমি রামকৃষ্ণ মিশনে যাবো, আমি যাবো না যারা স্বরূপবাবু, অখণ্ড ভারত স্বরূপবাবু চাইছে বলুন, তাদের এবার নামে কেন বাকিরা চুপ করুন প্লিজ। স্বরূপবাবু, শুনুন, যারা অখণ্ড ভারত বলছেন, যারা অখণ্ড ভারত চাইছেন, নেতাজির স্বপ্নের অখণ্ড ভারত, যেটাকে মহাত্মা গান্ধী আর জিন্না আর নেহরু মিলে যেটাকে খণ্ডিত ভারত করেছে, সেই তারা যদি আজকে বলে যে আমরা খণ্ড খণ্ড কেউ আরএসএস কোনো হিন্দুত্ববাদী সংগঠন চাইছে, এটা আমি মেনে নেব না। যাই হোক, আমি ডিবেটের কথায় ফিরে আসি। মেন কথা, এখানে কতগুলো কথা উঠলো। সৌম্যজিৎ বাবু বলছে শিল্প হয়নি। আরে বাবা, সৌম্যজিৎ বাবু, শিল্প কেন হয়নি? এত চপ শিল্প চারিদিকে, কাশ ফুলের বালিশের শিল্প, বোমা শিল্প, শিশুরা মরে যাচ্ছে। আমি আগের ডিবেটেও বলেছি, মানুষকে তন্দুরি বানানোর শিল্প, বকটুই থেকে আনন্দপুর, রানীমা মানুষের তন্দুরি বানাচ্ছেন। বকটুইয়ে দুধেল গাইয়ের তন্দুরি হলে উনি ছুটে যান। আনন্দপুরে যদি হিন্দুদের সনাতনীদের তন্দুরি হয়, ওনার যাওয়ার টাইম হয় না, দিল্লি ছুটে যান। তো এগুলো মনে রাখতে হবে, এগুলোও শিল্প। আরেকটা ব্যাপার হচ্ছে যে তৃণমূলের লোক অনেক বলছিল যে তদন্তর আগে বলা, তদন্তের আগে ওরটাই আপনি রিভিউ করে দেখুন তো। তৃণমূলের লোকই তো অন্য তার রাজনৈতিক দলের কথা বলেছেন, বিজেপির আইটি সেলের কথা বলছেন। আজকে তৃণমূলের লোক বসে তদন্ত করছে ওনার পুলিশ। আমি বারবার প্রথমেই বলেছি, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ যথেষ্ট ভরসা রাখি। তারা চাইলে 24 ঘন্টায় বের করে দিতে পারতো, আজকে পারছে না কেন? আর কে বোমা বাঁধে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় অন স্ক্রিন অন রেকর্ড বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা কন্ট্রোল করেন এটা বলছেন। আর তৃণমূলকে ভারত ভ্রমণে যেতে হবে না, বেনিয়া পুকুরে গুলি চলেছে, হাওড়ার পিলখানায় গুলি চলেছে, আজকে গুলি তো চলছে তোমার ঘরে। আরে আর এফআইআর না জমা নিয়ে রিপোর্টে শীর্ষে তৃণমূল 100 বছর থাকতে পারেন, 100 বছর রিপোর্টে শীর্ষে, কিন্তু এফআইআরই তো নেবে না। বিশেষ করে ক্রাইম করে বেশি দুধেল গাইরা, তাদের বিরুদ্ধে তো কোনো রিপোর্টই নেই। ফেজ টুপি পড়ে গেলে কলকাতায় কোনো ট্রাফিক কেস নেই, অথচ হিন্দু এরিয়ায় ট্রাফিক খুঁজে খুঁজে ট্রাফিক কেস। তো এগুলো কেন বলবে না? হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম, হিন্দু ধর্মকে বলছে লক্ষ্মী ফক্কি, তাহলে তার কেন প্রতিবাদ করবো না? আজকে দীপঙ্কর যে কথাটা বললো যে মা কালীকে যে যখন প্রিজম ব্যানার তোলা হচ্ছে, তখন কেন তার প্রতিবাদ করবো না? আজকে হিন্দুদের ওপর আঘাত। আর কংগ্রেসের প্রতিনিধিকে মনে করিয়ে দিতে চাই, হিন্দু আরএসএস কর্মী, বিজেপি কর্মী, সংবিধানে মিথ্যে কথা ছিল না। ইন্দিরা যদি হিন্দু গান্ধী ধর্মের কোনো ব্যক্তি এমার্জেন্সির যদি সেটা সময় খারাপ লাগে, সে যদি তার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে সে আরএসএস হয়ে যায়। বিজেপি কর্মী সত্য রাখুন, হোয়াটসঅ্যাপ কমিশন থেকে আসবেন না। হিন্দুত্ববাদের কথা বললেই আরএসএস হয় না। লোকে হিন্দুর কথাই বলবে। আমি গর্বিত, আমি হিন্দু। স্বামী বিবেকানন্দের কথা যে আমি গর্বিত, আমি হিন্দু, আমিও গর্বিত। আর ভারতের সংবিধান, ভারত ভাগ হয়েছিল জাতের ভিত্তিতে। শুনুন, তৃণমূল আর কংগ্রেস, ভারত ভাতের ভিত্তিতে ভাগ হয়নি, জাতের ভিত্তিতে ভাগ হয়েছিল। এবং ভারতের সংবিধানে প্রথম থেকে সেগুলার শব্দটা ছিল না। ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় জোর করে ব্যাকডোর দিয়ে পার্লামেন্টকে এড়িয়ে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এমার্জেন্সি সময় সেকুলার শব্দটা এনেছে। এই শব্দটা ভারতের সংবিধানে প্রথম থেকে ছিল না। সুতরাং ওই সেকুলার গিরি আপনি করছেন, কালকে আপনাকে ওই ওপার থেকে যারা সেকুলার গিরি করেছিল, ওপারে একজন বাড়ির একজন মহিলাকে ছেড়ে রেখে দিয়ে, আব্দুলের কাছে রেখে দিয়ে এপারে এসে এখনো সেকুলার গিরি করে আসছে। আবার পশ্চিমবঙ্গ থেকেও কি আমরা পালিয়ে যাব? আজকে পশ্চিমবঙ্গ থেকেও আপনি মনে করছেন পশ্চিম বাংলাদেশ বানিয়ে আমাদের পাঠাবেন? আজকে এখানে কি ইসলামী প্রজাতন্ত্র চলছে? আজকে বলে দিল একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের, এখনো সে তৃণমূল কংগ্রেসের লোক, যে বাবরি মসজিদ বানাচ্ছে, বলছে লক্ষ্মী পক্ষী। আজকে নারায়ে তাকবীর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তার মানে আল্লাহ শ্রেষ্ঠ, অন্য ধর্ম নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গাঞ্জা ধর্ম বলছেন। হিন্দুদের এত অপমান তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে, আর কংগ্রেস সিপিএম তার দোসর হয়ে যাচ্ছে।
হিন্দুদের এই অপমানের বদলা প্রত্যেকটা হিন্দুই নেবে। যদি প্রাণ যায় তো যাবে, আমার ওপর অনেক আক্রমণ হয়েছে, আরো আক্রমণ সহ্য করব, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার বিজেপিকে হারিয়ে নেবে। জবাব দেবো না। স্বরূপ বাবু একদম ঠিক বলেছেন, এর বদলা হিন্দুরাই নেবে বিজেপিকে হারিয়ে। যে হিন্দুদের নিয়ে রাজনীতি করে, যে বিষের বাষ্প আজকে আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছে, সেই বিজেপিকে দূর করে তাড়িয়ে তবেই প্রমাণ করবে যে ভারতবর্ষ হিন্দুদের জন্য সে আমি বিশ্ব বিজেপি তাড়াবে, তবে সে ভারতবর্ষ। বিজেপি হচ্ছে হিন্দুদের শত্রু, বিজেপি হচ্ছে হিন্দুদের শত্রু, বিজেপি হচ্ছে হিন্দুদের শত্রু। বেশ, আমরা এই নিয়ে আবারও ডিবেট করবো। একদম যদি সংক্ষেপে আমি জিজ্ঞেস করি, বোমা আতঙ্কে দিয়ে কি টেলার দেখানোর প্রচেষ্টা হচ্ছে, যে কোনো দলই হোক সেটা? সুকান্ত বাবু। না, মূলত দেখো, বিষয়টা হচ্ছে কে বড় হিন্দু, কে মানে আরএসএস এর সমর্থক, কে আরএসএস নয়, সেটা উপযোগ্য বিষয় না। আজকের যে বিষয় সেটা হলো আদালতে বোমাতঙ্ক কেন, এবং এই বিষয়ে কিন্তু এটাও মানতে হবে যে আমরা আগে কোনো নির্দিষ্টভাবে সিদ্ধান্ত আসতে পারবো না, কিন্তু এটাও ঘটনা যে কোন সেল, কোন দলের আইটি সেল করেছে, কি করেছে, এগুলো আমরা জানতে চাই না। তো আমরা জানতে চাই, দিনের আলোর মতো পরিষ্কার থাকা চাই যে একটা দিন পার হয়ে যাওয়ার পর আমরা যদি এখনো আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে না পারি ফেক মেল গুলো কারা করছে, তাহলে এর পরে একটা বড় ঘটনা ঘটে গেলে দায় কে নেবে? এবং বোম স্কোয়াড এবং যখন আসবে, বা বোম স্কোয়াড যখন বেসিক্যালি চেষ্টা করবে বিভিন্নভাবে বোমটাকে ইয়ে করার, মানে নষ্ট করে দেওয়ার বোমের ক্ষমতা, সেগুলো করতে করতেই যদি মানুষের জীবন চলে যায়। আমি বলতে চাইছি যে বোম এমন হারে পাওয়া যাচ্ছে যে খুব মানে কেজি দরে, মানে সব জায়গায় পাওয়া যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে তোমার বেহালা। তাহলে এর পরে এই যে বোমাতঙ্ক, এর ফলে মানুষ যারা ভোটদাতা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে যেতে পারবে তো? কেন্দ্রীয় বাহিনীকে কি আদৌ ব্যবহার সঠিকভাবে করা হবে? আর বিরোধী দল হিসেবে বিজেপি কতটা পথে ঘাটে থাকবে সেটাও প্রশ্ন। শুধু তৃণমূলকে দায়ী করলে হবে না, বিজেপিকে গঠনমূলক বিরোধিতা করতে হবে। কারণ বিজেপির যেটা, সমুদ্র বাবুর কথাগুলো আমার খুবই ভালো লাগে, আনন্দ দেয়, কিন্তু এই গড়গড় করে কতটা যেতে পারবে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। একদম সময় খুব অল্প, একদম তাই আজকে অনুষ্ঠান শেষ করবো। আসফাক ভাই কিছু বলতে চাইছিলেন? না, তিনি কেটে গেছেন। হ্যাঁ, তুহিন 1 মিনিট। হ্যাঁ, আমি 1 মিনিটই বলবো, আশা করি মাঝখানে কেউ ডিস্টার্ব করবে না। 1 নম্বর, আপনারা, আমি সরি টু সে, আপনারা এরকম টিভিতে ওপেন চ্যানেলে বসে ঘৃণা ছড়ানো মানুষগুলোকে এইভাবে কেন ডেকে আনেন আমি জানি না। যারা দায়িত্ব নিয়ে ভারতবর্ষের একতা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রের উপর আঘাত করে, তাদেরকে কেন টিভিতে এনে আপনারা বারবার এই সংবাদ মাধ্যমের উপর আপনারা এই দায়িত্ব নেন আমরা জানি না। 1 নম্বর। 2 নম্বর, যারা আরএসএস নিয়ে বড় বড় কথা বলছে তাদেরকে বলবো একটাই কথা, আরএসএস এর রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, ক্ষমতা থাকলে দেখাতে। কারণ আপনারা যদি ছোট একটা ক্লাব চালান বা কোনো সংগঠনও চালান, তার কোনো নিয়ম নীতি থাকলে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, সে কি কাজ করছে কি কাজ না করছে। আরএসএস যদি ক্ষমতা থাকে তাহলে তাদের তৃতীয় কথা, আরএসএস রেজিস্ট্রেশন নাম্বার। যদি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন, রাম, আরে হিন্দু ধর্ম আপনারা কি মেনেছেন? মণিকর্ণিকা ঘাট ভেঙেছেন রাজ্যে, আপনি বেনারসে মণিকর্ণিকা ঘাট ভেঙেছেন, অহল্যাবাইয়ের মূর্তি ভেঙেছেন, ওখানে লজ্জা করে না? শঙ্করাচার্যকে মেরেছেন, তার শুনুন, আপনারা জালি শঙ্করাচার্য নিয়ে বলবেন না। মুখ্যমন্ত্রী আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কিনা মুখ্যমন্ত্রী? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দিন, নাহলে অনুষ্ঠান শেষ করে দিতে হবে আমাকে, আমি বলতে দিতে পারবো না। জয়দেব বাবু আজকে জগন্নাথ মন্দির হচ্ছে, আজকে হিন্দু ধর্মের সব থেকে বড় শত্রু, এটাই এদের কাজ। বেশ, ধন্যবাদ। হ্যাঁ, দেখাতে পারে তাদের হিন্দু ঠিকাদারি নিয়ে কোনো লাভ নেই। জয়দেব বাবু, বিজেপি যদি ঘোষণা করে যে তারা মুসলমান বিরোধী, তারা মুসলমানদের ঘেন্না করে, তাহলে এখানে যারা হিন্দুত্বের ঠিকাদার দালালি করছে, ওই বিজেপির মুখোশ পরে বা বিজেপির মুখপাত্র হয়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করব, বিজেপি যদি কালকে মুসলমানের ভোটে জিততে পারে, এই হিন্দুদের পিছনে 1 লাথি মারবে। বিশেষ করে অমিত শাহ আর নরেন্দ্র মোদী যদি জানে যে মুসলমানরা তাকে ভোট দেবে,
এবং সে ক্ষমতায় থাকবে, তাহলে এই যেখানে হিন্দুত্বের জ্বালানি করছে যারা না, তাদের পেছনে এক লাঠি মেরে বলবে তোরা ভাগ, মুসলমান আয় মেরা ভাই মেরা দোস্ত গলে লাগ যা। যদি অমিত শাহ নরেন্দ্র মোদীকে না চিনেছে, তাহলে এই হিন্দুরা ঠকেছে। ওরা না হিন্দুর না মুসলমানের, ওরা ক্ষমতা, ওরা আদানি আম্বানির, ওরা টাকা, ওরা হিন্দুত্বের নয়, ওরা হিন্দুত্বের নয়, আদানি আম্বানির, ওরা হিন্দুত্বের নয়। মোদী অমিত শাহ হিন্দুদের নয়, মোদী অমিত শাহ শুধুমাত্র ক্ষমতা। হিন্দুদের যদি মুসলমানদের ভোটে মোদী এবং সময় আমাদের কাছে নেই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতেই হবে, আমাদের শেষ করতে হবে। বলতে দিতে হবে উত্তর। আমার প্রশ্ন করলো, একটু সবাই চুপ করবেন। আমি সেকুলারিজমের আগে উত্তরটা দিই, জানতে আমি এই চক্রবর্তীর নাম্বারটা নেব। এই আরএসএস কর্মী, আমি এই আরএসএস কর্মীর নাম্বারটা নিতে চাই, এনার নামটা জানতে চাই। কি চট্টোপাধ্যায় আছেন, এনার বিরুদ্ধে আমি একদম এফআইআর করব 196 অনুসারে। জাত ধর্মের নামে বিভেদ ছড়াচ্ছেন ইনি, চট্টোপাধ্যায় মানুষ, এবং সেকুলারিজম সংবিধানকে অবমাননা। সেকুলারিজম যদিও 42তম সংশোধনে শব্দটা ঢোকানো হয়েছে, কিন্তু এর চেতনা কেশবানন্দ ভারতী কেস স্টেট অফ কেরালা, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন 1973, এসআর বোমানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1998, এটা বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আপনার বদলে আরেকটি কংগ্রেসী আমাদেরকে সেকুলারিজম চেঞ্জ করতে পারবে না, এটা ভারত বলছে, তার মধ্যে আছে আরএসএস কর্মী, সমাজকর্মীর মুখোশে আরএসএস কর্মী। আপনার নামে আমি জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে মামলা করব। ভারতবর্ষের বুকে রিলিজিয়নের নামে, জাতির নামে, ধর্মের নামে এনিমিটি সৃষ্টি করলেন, এখানে করলেন। এবং দীপঙ্কর বাবু, আপনি এখানে তাকে সুযোগ দিলেন, এই বলার সুযোগ দিলেন, এই সংবিধান বিরোধী কথা বলা। মিস্টার চট্টোপাধ্যায় সমাজকর্মী, আপনি আরএসএস কর্মী, আপনি সমাজকর্মী না। আপনি আরএসএস কর্মী, আপনি সমাজকর্মী বলছেন কেন? আপনি সঙ্গীত রাগের মতো আরএসএস কর্মী, আরএসএস কর্মী কোথাকার? আপনাকে আমি আমরা মামলা করব, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে 196 বিএনএস অনুসারে আপনার বিরুদ্ধে মামলা হবে। সেকুলারিজম বেসিক স্ট্রাকচার, বেসিক এসআর বোমানি কেস পড়াশোনা করুন, হিন্দু ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরকে অত্যাচার করছে, হিন্দুদের সাধুদের অত্যাচার করছে, শঙ্কর আচার্যকে অত্যাচার করছে। লজ্জা করে না? আপনি সমাজকর্মী, আরএসএস কর্মী, আরএসএস সম্পর্কে কি জানেন? হুমকি দিয়েছে বিজেপি। মিস্টার চট্টোপাধ্যায় এনার বক্তব্য বন্ধ করছে না কেন? আমাকে বলতে দেওয়া এনাকে বলতে সুযোগ দেওয়া হচ্ছে। সমাজকর্মী ইনি আরএসএস কর্মী। এইরকম চ্যানেল গুলোতে আরএসএস কর্মীদেরকে এখানে প্রমোট করা হচ্ছে আরএসএস। লিখুন আরএসএস কর্মী লিখুন, সমাজকর্মী নামে কেন লিখছেন? সমাজকর্মী লিখবেন না, আরএসএস কর্মী। আপনাকেও তো প্রমাণ দিতে হবে নাকি? আপনাকেও তো প্রমাণ দিতে হবে আমি আরএসএস কর্মী কিনা। আমি নেতাজি অখণ্ড ভারতের কথা বলি। এবং ভারত ভাগ হয়েছিল জাতের ভিত্তিতে। আমি নেব, এনার নামটা নেব, ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ যাবে আপনার কাছে। হুমকি দেওয়া অনেক দেখে নিয়েছি, তারা আপনার কাছে নোটিশ যাবে। স্বরূপ বাবু, আপনার কাছে নোটিশ যাবে। এই আজকে অনুষ্ঠান থেকে আপনাকে সরাসরি, এর আগেও অনেকবার বলেছেন দীপঙ্কর বাবু, আপনি এই নোটিশ যাবে। কৌস্তব বাবুও আমাকে হুমকি দিয়েছিল, বিজেপির ঝান্ডা ধরেছে। সন্দীপটাও আমায় হুমকি দিয়েছিল, বিজেপির ঝান্ডা ধরেছে। দুদিন পরে দেখবো উনিও হয়তো বিজেপির ঝান্ডাই ধরবেন। এই নোটিশ যাব বলে বিজেপির
ঝান্ডা ধরার এদের প্রস্তুতি। আপনি দুজন প্রাক্তন কংগ্রেস আমাদের মুখপাত্রের নাম আমরা জানান। রক্তে কংগ্রেসী, আমি তাদের আমরা নাম আরএসএস বলে মার্কা দিলাম। নয়, তাদের নাম আমরা বলে দিলাম। রক্তে এরকম কংগ্রেসী, অনেক রক্তে দেখেছি। জাতীয় কংগ্রেস, দাদা, অনেক দেখেছি। রক্তে আপনি আমাদের যা রন্ধে বললেন রন্ধে তার জাতীয় প্রমাণ কংগ্রেস। দেবেন। গান্ধীজি গান্ধীজি যা বললেন আমরা তার প্রমাণ গান্ধীজির দেবেন। আদর্শে বিশ্বাসী, নেতাজি আপনি- সুভাষচন্দ্র বসুর আপনি- বিশ্বাসী। আমরা আরএসএস এ যেতে পারি না, নেতাজি সুভাষচন্দ্র বিজেপিতে যেতে বোসের পারি না, পেছনে ছুরি আমরা মারা কংগ্রেস। জীবন দিয়ে দেবো, নেতাজি আমরা সুভাষচন্দ্র জীবন দিয়ে দেবো, পেছনে ছুরি কিন্তু মারা আরএসএস এ কংগ্রেস। যাবো না। আমি আমাদের জেনে রক্তে রক্তে রাখতে কংগ্রেসের রক্ত বলছে, জাতীয় কংগ্রেসের রক্ত বলছে। আমরা জাতীয় কংগ্রেস আমরা জাতীয় কংগ্রেসের বলছি, মরে গেল কংগ্রেসের পতাকায় আমাদের থাকবে। মিস্টার আসফাককে সর্বোপরি দর্শকদেরও ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আর দেখবেন 24 টিভি। নমস্কার। মুখোমুখি রাজনৈতিক বিশ্লেষণ, প্রশ্ন সাধারণ নাগরিকের, পর্যবেক্ষণ মানুষের, গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ, চুলচেরা বিশ্লেষণ। দেখুন ফেস অফ সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 6টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভিতে।